ওকে, গুড মর্নিং। আমরা ফায়ার ডিটেকশনের অ্যালার্ম সিস্টেম এটার মধ্যে আছি। সব ধরনের ডিটেক্টর কাভার হয়ে গেছে। তো ডিটেক্টরগুলির কাজ হচ্ছে যে স্মোক অথবা হিট লেভেলে এটাকে ধরে ফেলা, অর্থাৎ আগুন ছড়িয়ে পড়ার আগে। এটা মেডিকেল ট্রিটমেন্টে আমরা ডায়াগনোসিসের সাথে তুলনা করতে পারি, যে আগের থেকে যদি রোগটা ধরা যায়, আগুন ছড়িয়ে পড়ার আগে এগুলি কাজ করে। তাহলে এটার মধ্যে কী কী ডিটেক্টর ছিল? একটা হলো স্মোক ডিটেক্টর ছিল, একটা হিট ডিটেক্টর। এই ছাড়া স্মোক ডিটেক্টরই অনেক লম্বা জায়গায় বসালে সেটাকে বিম ডিটেক্টর হিসেবে বসানো যায়। আর ধরনের ছিল পাইপের মাধ্যমে দেওয়া, সেটা হচ্ছে অ্যাসপিরেট। আর সর্বশেষ হচ্ছে ফ্লেম ডিটেক্টর, কেমিক্যালের জন্য ইউজ করা হয়। সো নাও বাকি থাকলো অ্যালার্ম সিস্টেম। অ্যালার্ম সিস্টেম হচ্ছে যে এটা হচ্ছে ডিটেকশনের পরে লাইক রিপোর্টিং, অর্থাৎ ডিটেক্ট হয়ে গেল, এটা সবাইকে জানাতে হবে। সে বিশাল বড় একটা বিল্ডিংয়ের এক কর্নারে কোথাও স্মোক ডিটেক্ট হয়েছে, এখন অন্য এলাকার লোকজন তো জানার কথা না, বিল্ডিংয়ের সব জায়গায় অ্যালার্ম দিয়ে ছড়িয়ে দেওয়া। এইটার জন্য অ্যালার্ম সিস্টেমটা ইউজ করা হয়। অ্যালার্ম সিস্টেমে এটা তো ফায়ারের কারণে এগুলির রং লাল থাকে, কিন্তু এটা সাউন্ড এবং আলো দুই ধরনের ব্যবস্থা থাকে। যেমন এখানে এটা দেখে বোঝা যায় যে ওখান দিয়ে ওটা একটা স্পিকার, সো এই যে সাউন্ড বের হওয়ার একটা প্রভিশন আছে। অ্যাট দ্য সেম টাইম দ্যাট ইজ এ লাইট। একইভাবে এটা এটা একটা স্পিকার, আবার এটা একটা লাইট, এটা এটা ফ্ল্যাশ করতে পারে। এইটা হচ্ছে গিয়ে একটা জাস্ট বেল বা ঘন্টা। বেল ভিতরে একটা লোহার একটা হাতুড়ি আছে, হ্যামার। এটা হচ্ছে লোহার তৈরি, এটার সাথে ওটা হ্যামারিং হয়, সো এটা আমরা শব্দ শুনতে পাই। আর এটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মতো। আমরা কিন্তু পাবলিক অ্যাড্রেস সিস্টেমের অনেকগুলি পারপাজের কথা বলেছি, যে পাবলিক অ্যাড্রেস সিস্টেম হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ হতে পারে, অডিটোরিয়ামের মতো হতে পারে, কনফারেন্সিংয়ের মতো হতে পারে, নানা রকম। সো ফায়ারের ক্ষেত্রেও এটা পাবলিক অ্যাড্রেস সিস্টেম ইউজ করে, সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে এটা করে। সো এখানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট, এইখানে হচ্ছে ঘন্টা, আর এগুলি হচ্ছে ফ্ল্যাশ। এই দুটো আসলে একই রকমের জিনিস, এগুলিকে বলা হয় স্ট্রব। স্ট্রব দ্যাট ইজ একই সাথে আলো এবং সাউন্ডের ব্যবস্থা থাকে। যারা হিয়ারিং ইম্পেয়ার্ড তাদের জন্য ওই আলোটা বিশেষ কাজে লাগে। সো এটার নাম হচ্ছে স্ট্রব। স্ট্রব, এটাকে বিকনও বলা হয়। ওকে, আর এই যে এটার মধ্যে যেটা থাকে ওটা যেটা হ্যামার বললাম, ও সাউন্ডার, ওটার একটা নাম, দ্যাট ইজ সাউন্ড তৈরি করা হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, সো এগুলির কিছু স্পেসিফিকেশন এখানে আমরা উল্লেখ করেছি, যে এই যে সাউন্ডার্স যেটা হবে, দ্যাট ইজ কল্ড, যে আমরা বললাম যে এটা এক ধরনের কলিং বেলের মতো আর কি, কিন্তু হাই নয়েজের, শব্দ লেভেল অনেক উঁচু হতে হবে। হ্যাঁ, এটা 65 ডিবি, এর চেয়ে কম হলে চলবে না। প্লাস ওখানে যে ব্যাকগ্রাউন্ড লেভেল আছে, ব্যাকগ্রাউন্ড লেভেলের চেয়ে +5 ডিবি বেশি হবে। আচ্ছা, এই কথাটার অর্থ আমি বলি, সেখানে কিন্তু আবার ম্যাক্সিমাম সাউন্ড লেভেল অ্যালাউড বলছে 120 ডিবি। আচ্ছা, এটা কি? ওকে, আসলে কোনো একটা জায়গায় হেলদি এনভায়রনমেন্ট বজায় রাখার জন্য, অর্থাৎ ওখানে যদি খুব নয়েজি হয়, নয়েজটাকে সামহাও সেটাকে কমায় নিয়ে আসতে হয়, যেভাবে হোক নয়েজ ট্রিটমেন্ট করে। এটা এই 70-এর নিচে
70-এর নিচে সেটাকে নামিয়ে রাখতে হয়, আদারওয়াইজ ওখানে যারা কাজ টাজ করে তাদের নানা রকম ক্ষতি হয়, কানে শুনতে পায় না পরে তারা। তাছাড়া হাই প্রেশার, হাইপার টেনশনের নানা রকম রোগ বিধি দেখা দেয় এই সমস্ত সাউন্ড লেভেল হাই থাকলে। বুঝাইতে পারছি কিনা? ধরো আমরা যখন খুব একটা নির্জন জায়গায় কাজ করি তখন কিন্তু সাউন্ড লেভেল আরও অনেক কম থাকে, হ্যাঁ 50-40 ওই দিকে থাকে মাত্র। কিন্তু আমরা বলতেছি যে কোনো কারণে যদি হাই নয়েজ থাকে সেটাকে ট্রিট করে সেটাকে কমায় আনার যে টার্গেট করা হয় এটা যেন 70-এর নিচে নেমে আসে এরকম চেষ্টা করা হয়। যে তার যেগুলি কম নয়েজ আছে লেভেল সেখানে তো আর বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ মানুষ কথা বললে এই নয়েজটাই হচ্ছে কথাকে ডিস্টার্ব করবে। নয়েজ লেভেল যদি কম থাকে তাহলে কথা বললে শুনতে অসুবিধা হবে না। কিন্তু যদি নয়েজ লেভেল হাই থাকে মনে রাখতে হবে কথা তখন এত উঁচু স্বরে বলতে হবে যে ওই নয়েজ লেভেলের উপরে যেন চলে যায়। তো সেইটা হচ্ছে এই যে 0.5। এখন মনে করো যে এই যে বললাম যে ট্রিট করতে হয়, এটা কীভাবে করে? সবচেয়ে সহজ ওয়েটা হচ্ছে যে ওই জায়গাটা যদি বদ্ধ হয় তাহলে তার ওয়ালগুলিতে অ্যাবজর্বার লাগাই দেওয়া, অ্যাকোস্টিক ট্রিটমেন্ট বলে। তোমরা অডিটোরিয়ামগুলির সাইড ওয়ালে দেখবা যে বোর্ড থাকে, বোর্ডগুলি গায়ে ছিদ্র ছিদ্র থাকে, এটা হলো নয়েজকে অ্যাবজর্ব করে ফেলে, সো নয়েজ লেভেলটা কমে আসে। কিন্তু আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক জায়গা আছে যে জায়গায় তো নয়েজ লেভেল ট্রিটমেন্ট করা হয় না বা ট্রিটমেন্ট করার সুযোগ কম। যেমন ধরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি, মেশিন চলতেছে, এখন যেই শব্দ সেখানে হবে, বা একটা ছাপাখানা অথবা একটা টেক্সটাইল মিল যেখানে মিল রোলিং করতেছে সব কিছু, সেখানে নয়েজকে কমাইতে গেলে মিলের চারদিকের ওয়ালে এবং উপরে ছাদে সব দিকে অডিটোরিয়ামের মতো এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। এটা টু কস্টলি, এগুলি অনেক খরচ পড়ে যায়, এগুলি পারে না। আর যেহেতু ওই ধরনের ট্রিটমেন্ট করতে গেলে যা এটাকে বদ্ধ করে দিতে হয়, আদারওয়াইজ তো বদ্ধ না করলে তো ট্রিটমেন্টটা হবে না, সেক্ষেত্রে ভেতরে আবার এসি টেসি করতে যে অনেক খরচ পড়ে যায়। তো তোমরা সিম্পলি বুঝবা যে তুমি একটা ভালো একটা অডিটোরিয়ামে গেলা, সে একটা সিনেপ্লেক্সেই গেলা, তো সেখানকার সাউন্ড সিস্টেম আর একটা ইন্ডাস্ট্রির ভিতরের সিস্টেম তো একরকম হবে না, কারণ এখান থেকে অনেক আয় হয়। আর ওখানে ওরা হচ্ছে যে কম দামে লেবার টেবার রেখে কাজ করে, এই ধরনের কিছু সমস্যা আছে। সো এত কথা আসছে এই কারণে যে ধরে নাও যে কোনো একটা ইন্ডাস্ট্রির মধ্যে এভারেজ নয়েজ লেভেল দাঁড়িয়ে আছে সে 105-এ, ওটা ট্রিটমেন্ট করা হয়নি দেখি ওটা 70-এর নিচে নামেনি, ওটা 105-এ আছে। সেই সময় সেখানে যে সাউন্ডার লাগানো হবে সেই সাউন্ডারের নয়েজ লেভেল যদি ধরো 80 হয় তাহলে ওটা বাজলে ওই এনভায়রনমেন্টাল নয়েজ হাই থাকায় ওটা যে বাজছে কেউ বুঝতে পারবে না। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। কি বলেছি সে 105 ওখানকার অ্যাম্বায়েন্ট, একে বলে অ্যাম্বায়েন্ট নয়েজ লেভেল, এত আছে। তা তোমার সাউন্ডার একটা খোলা জায়গায় একটা সাউন্ডার রাখলে যেইটা শব্দ দিত ওখানে কিন্তু সেটা শব্দ দিবে না, মানে ও বাঁচতে থাকবে কেউ টের পাবে না। তো এইটার সাউন্ড লেভেল হতে হবে এটা হচ্ছে 5 বেশি, অর্থাৎ 110 ডিবির একটা সাউন্ডার ওখানে লাগাতে হবে। ক্লিয়ার কি না? আচ্ছা, আর একটা জায়গায় যদি থাকে 110 তাহলে সেটা হবে 15, 115 হলে সেটা হবে 120। এইভাবে এই 120-এর উপরে এটা কোনোভাবে দেওয়া যাবে না, কারণ তখন মানুষের কান ফেটে যাবে। পর্দা, কানের পর্দা বলে না, বোঝা গেছে কিনা? এই তো সিস্টেমটা হচ্ছে এনভায়রনমেন্টাল নয়েজ লেভেল মাপতে হবে, মাপার কোনো ব্যাপার না। এটা ডিবি মিটার আছে, এগুলি কিনতে পাওয়া যায়, ইভেন মোরলেস খানিকটা অ্যাকুরেসি সহ। তো ফোনের অ্যাপস দিয়েই মাপতে পারবে, দেখবো ফোনের ডিবি অ্যাপ আছে, এই অ্যাপসটা ধরলে ওখানকার নয়েজ লেভেল, এটা অ্যাকুরেট বলবো না কিন্তু খানিকটা আন্দাজ তো পাওয়া যায়। তো যত ডিবি আসবে তার চেয়ে ওখানকার সাউন্ডার আরও হায়ার ডিবি না হলে এই পারপাসটা সার্ভ করবে না। এখন সাউন্ড, আচ্ছা তোমরা এইটা আসলে বুঝায় যে এটা অডিও বোঝাচ্ছে, কারণ ডিবি জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে বেল, জানো বেল, বেল হচ্ছে এই বেল না, কিন্তু এই বেল মানে হচ্ছে ঘন্টা। হ্যাঁ, এই বেলটা ঘন্টা, আমরা সবাই জানি যে বেল হচ্ছে ঘন্টা, তাই না? গির্জায় বেল থাকে, বাজালে যে এরকম একটা জিনিস, এরকম একটা জিনিস। তো ডিবির বেল হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেলের নামে একটা ইউনিট। হ্যাঁ, ডিবির বেল একটা ইউনিট, এইটা আসলে ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ারের রেশিও বোঝায়।
অথবা ইনপুট এনার্জি এবং আউটপুট এনার্জি। পাওয়ারের এনার্জি তো জানো যে শুধু টাইমের ডিফারেন্স, মানে হচ্ছে যে বোথ সাইড থেকে যদি তুমি টাইম বাদ দাও ইট উইল শো তোমার এখন এই ওয়াটেজটা যে ওয়াটটা আসছে সেই ওয়াটটা হচ্ছে ওয়াডিও ওয়াট। তুমি তো জানো যে এটা তো ভিডিওর ওয়াট হইতে পারে, তারপরে হচ্ছে গিয়ে কারেন্টের ওয়াট হতে পারে, বহু কিছু হতে পারে। এটা হচ্ছে যে সাউন্ডের ওয়াট। আচ্ছা তোমরা ইলেকট্রিসিটি ইউজ করো তো ইলেকট্রিক ওয়াট আসে না, ওই ওয়াটটা না আসলে। হ্যাঁ, ওই ওয়াটটা না, এটা হচ্ছে যে তার সাউন্ড লেভেলের ওয়াট। সাউন্ড যে একটা শক্তি, সেই শক্তির ওয়াটেজটা অথবা সেই শক্তির এনার্জিটা। ওয়াট এনার্জি আমরা মানে হচ্ছে ওয়াট যদি ডব্লু হয়, ওয়াট যদি ডব্লু হয় তো আমি দিলাম এই যে ডব্লু টি এনার্জি হয়ে গেল, এখানে দিলাম ডব্লু টি এনার্জি হয়ে গেল। দুইটা টি কাটা দিব, ওয়াটটা কাটা যাবে না, একটা হবে ওয়ান একটা টু, মানে একটা ইনপুটের একটা আউটপুটের। প্রশ্ন হচ্ছে দিস ওয়াট আর নট কারেন্ট ভোল্টেজের গুণফল, এটা হচ্ছে অডিও এনার্জি থেকে নিতে হবে। অডিও এনার্জি থেকে, তুমি ইলেকট্রিক এনার্জি বা অন্য কোনো এনার্জি থেকে নেবে না। এইটা বোঝানোর জন্য আর ডিবি মিনস এইটা হচ্ছে গ্রাহাম বেলের বেল। ডি মানে হচ্ছে ডেসিবেল, ডেসি মানে হচ্ছে জানো 10/1 না, ডেসিবেল। আর এ মানে হচ্ছে যে অডিও সিগন্যালের জন্য, মানে সোজা কথা সাউন্ডের যে এনার্জি সেটা, ইলেকট্রিক এনার্জি বা অন্য কোনো এনার্জি না, এই আর কি। ওই সাউন্ড বোঝানোর জন্য ওটা বোঝায়। আচ্ছা সাউন্ডার আমরা যেগুলি দেখতেছি, এই সাউন্ডারগুলি তোমার হচ্ছে আবার অনেক রকম হতে পারে। কারণ সাউন্ডারের সাধারণ অর্থ হলো যে শব্দ তৈরি করে, তার মধ্যে একটা তো বেল হয় যে এরকম ঘন্টা বাজাতে হয়, আর একটা হচ্ছে হর্ন। হর্নটা হচ্ছে গিয়ে সত্যি সত্যি হর্ন, শিং। হর্ন মানে হচ্ছে শিং। ওকে, তো এগুলি প্রাচীন জিনিস। মনে করো যে আদিকালে মানুষ যখন শিকার করতে যেত, তখন তার দলবল রেডি করতে, অ্যাটাক করো বা নানা রকম সংকেত দেওয়ার জন্য বড় বড় প্রাণীর শিং নিয়ে, শিংয়ের একটা সুবিধা হচ্ছে যে একদিকটা মোটা থাকে আর একদিকটা সরু হয়ে এরকম হয়ে যায়। তো এটার সাধারণত সরু দিকটাকে আস্তে করে কেটে ওখান দিয়ে যদি ব্লো করা হয়, এই বড় দিকটায় এদিক দিয়ে সাউন্ড বেরোনোর সময় বিকট জোরে আওয়াজ হয়। হ্যাঁ, যদিও এগুলি অত্যন্ত প্রাচীন জিনিস, কিন্তু আমার ধারণা, জাস্ট আমি ধারণা থেকে বলছি যে এগুলি ওই পরবর্তীতে প্যাসকেল যে ফর্মুলা আবিষ্কার করেছে লিকুইডের জন্য, এইটা নিউম্যাটিক অর্থাৎ বাতাসের জন্য বা গ্যাসের জন্য ওই সেম ফর্মুলা হয়তো এখানে খাটে। মানে অল্প জায়গা দিয়ে ঢুকলে প্রেশার বেশি থাকে, বড় জায়গা দিয়ে দিলে প্রেশার রিলিজ হয়ে যায়, কিন্তু তখন সেটা ভলিউম বেড়ে যায়। ভলিউম বাড়ার সময় সে একটা শব্দ করে। মানে আমি বলছি না যে প্যাসকেল এখান থেকে, প্যাসকেল তো তোমরা জানো পানির মধ্যে এটা ইয়ে করেছে, লিকুইডের মধ্যে, যে একদিকে যদি অল্প জায়গা থাকে, চাপ বেশি থাকে, তো অন্য জায়গায়ও সেম চাপ থাকবে, কিন্তু হচ্ছে ওখানে এরিয়া বাড়লে ফোর্সকে অ্যাম্পলিফাই করে ফেলা যাবে। তো এরকম একটা ফোর্স অ্যাম্পলিফায়ার মতো কিছু একটা ঘটে, কারণ এখানে হচ্ছে প্রেশার বেশি থাকে, এখানে কম থাকে, কিন্তু এই এরিয়া বেশি বলে কিছু একটা হয়তো করা যায়। এনিওয়ে এত কিছু না বুঝলেও তো হয়, তুমি ফু দিবা এদিক দিয়ে বাঁচবে। তো ওইটার নামই হচ্ছে হর্ন। তো ওইটা যুগে যুগে এটা ব্যবহৃত হয়েছে, যুগে যুগে। তো এখন যেটা করা হয় যে কোথায় প্রাণীর হর্ন কোথায় খুঁজবে, এটা হচ্ছে সাধারণত পিতল দিয়ে বানিয়ে নেয় এগুলি, এই টাইপের। তো তোমরা তো এগুলি দেখেছো, নানা রকম বাদ্যযন্ত্রে এটা ইউজ করা হয়, হর্নগুলি ইউজ করা হয় নানা রকম বাদ্যযন্ত্রে। ট্রেনে থাকে, হ্যাঁ, ট্রেনে থাকে। সব জায়গায়ই থাকে, কিন্তু সেটা তো অরিজিনটা বললাম যে এটা হলো প্রাণীর যে শিং দিয়ে বানানো হয়। তো এখন আধুনিক যুগে এটা মেটাল দিয়ে বানানো হয়, এই ইউজুয়ালি ইয়ে দিয়ে বানানো হয়, পিতল দিয়ে, কারণ এটা ট্রিট করা সহজ। পিতলের জিনিস হচ্ছে তোমার যে কোনো শেপ দেওয়া সবচেয়ে সহজ, মানে সামান্য টেম্পারেচারে এটাকে ওইভাবে মেল্ট করা যায়। ওগুলি স্টিল দিয়ে করতে গেলে তো অনেক, তুমি জানো যে সেই টেম্পারেচার উঠাতে হবে অনেক লেভেলে, মানে আয়রন হলে 1400 লেভেলে, আর স্টিল হলে আরও উপরে 2000-এর উপর নিয়ে যেতে হয়। তো এইসব ঝামেলা অ্যাভয়েড করার জন্য পিতল দিয়ে এগুলি করে। বিভিন্ন জায়গায় এগুলি দেখবা। চাইম তো তোমরা জানো, কলিং বেলের যে শব্দগুলি। আর ইলেকট্রনিক, তোমরা বলবা চাইমটা ইলেকট্রনিক কিনা, চাইমটা এটা হচ্ছে যে আসলে সফটওয়্যার নাম, সেটা সিম্পলি ইলেকট্রিসিটি দিয়ে চালানো যায়। ইলেকট্রিসিটি আর ইলেকট্রনিকের মধ্যে ফারাকটা হচ্ছে যে ওগুলিতে কোনো ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা হয়, এই যে আমরা ইলেকট্রনিক বলছি, অর্থাৎ ট্রানজিস্টর ওই ওই টাইপের জিনিস ভিতরে থাকতে হবে। আর চাইমে ওটা না থাকলেও চলে, সিম্পলি ইলেকট্রিক এনার্জিতে এটা চালানো যায়, এই হলো ফারাক।
আর সাইরেন তো তোমরা তীব্র আওয়াজ করে, যেটা সাইরেনের একটা এক্সাম্পল হতে পারে, এরকম একটা ডিস্ক আছে মনে করো, ডিস্কের গায়ে অসংখ্য ছিদ্র আছে, তুমি জাস্ট একটা বাতাস ব্লো করে দাও আর ডিস্কটাকে ঘোরাও, দেখবা যে তীব্র সুর বেজে উঠবে। এটার নামই সুর না তো, মানে চিৎকারের মতো, এটাই হচ্ছে সাইরেন। তা অল আর সাউন্ডার, বেল, হর্ন, চাইম, ইলেকট্রনিক সাউন্ড, আর হচ্ছে সাইরেন। তো সাইরেন হচ্ছে মেকানিক্যাল সাউন্ড, সোজা কথা। সাইরেন হচ্ছে মেকানিক্যাল সাউন্ড, বেল তো দেখোই, হর্নটা হচ্ছে প্রাকৃতিক ছিল, এখন ওরকম আছে। হ্যাঁ, সাইন, ইলেকট্রনিক, এই জিনিসগুলি কিন্তু ডিবি লেভেল কম না হলে ইউজ করা যায় না, কারণ এগুলি সাউন্ড খুব একটা বেশি উঠে না। হুম, এগুলি কারণ বলাই আছে যে কিন্তু সফট অ্যালার্ম দেখো এটা, কিন্তু অন্যগুলি কিন্তু ওই মেকানিক্যাল ফোর্স, মানে কত জোরে বাতাস ব্লো করা হচ্ছে, কত বড় হর্ন, কত বড় বেল, তার উপর ডিপেন্ড করে বহু দূর পর্যন্ত এটা শোনানো সম্ভব। তো এগুলি ডিবিটা কোথায় মাপবে, এটা সাধারণত সোর্স থেকে 1 মিটার দূরে মাপা হয়, কারণ তুমি জানো যে এই যে ডিস্টেন্স যদি সোর্স থেকে দূরে যায় তাহলে হচ্ছে ডিবি কমে যায়। তো ডিবি কমে হচ্ছে এই যে এই রেটে, মানে এই ক্ষেত্রে বলতে পারো যে এই ডিবিটা হচ্ছে মাইনাস আর কি। ওকে, সে 1 মিটার দূরে এটা যদি 5 ডিবি হয়, তো দেখা যাচ্ছে 10 মিটার দূরে সেটা প্রায় 20 ডিবি কমে যাবে, এরকম আর কি। এই জন্য এই মাপটা 1 মিটার দূরে নেওয়া হয়। স্টপ বিকনের বর্ণনা লাগবে না, ওই যে ফ্ল্যাশ লাইটের সাথে যেটা চলে আর কি, আলো থাকবে প্লাস একটা সাউন্ডার থাকবে, দিস ইজ স্টপ। ভয়েস স্পিকার অ্যানাউন্সমেন্টের জন্য। এবার আসি আমরা অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই। এই অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই শব্দটা আমাদের আগেও আসছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন ওখানে আমাদের আসছে, সেই জন্য এই অল্টারনেটিভটাকে আমরা ইমার্জেন্সি বলতে চাই, ওটা থেকে এটা একটু ভিন্ন। ওকে, অল্টারনেটিভটাকে ইমার্জেন্সি বলতে চাই। অল্টারনেটিভ পাওয়ার আর ইমার্জেন্সি পাওয়ারের ফারাকটা বলতেছি। অল ইমার্জেন্সি পাওয়ার ইজ অল্টারনেটিভ, কিন্তু অল অল্টারনেটিভ পাওয়ার ইজ নট ইমার্জেন্সি, এই হচ্ছে ফারাকটা। অর্থাৎ যদি লোডশেডিং হয়ে যায় তখন ওইখানে আমরা বিদ্যুতের জন্য কি কি রাখতে পারি, আমাদের একটা জেনারেটর থাকতে পারে, সো ইট ইজ অল্টারনেটিভ। একটা সোলার থাকতে পারে, ইট ইজ অল্টারনেটিভ। একটা আইপিএস থাকতে পারে, ইট ইজ অল্টারনেটিভ। ইউপিএস আর বলছি না, যে আইপিএসটাই হচ্ছে প্রকৃত বিকল্প। ইউপিএসগুলি তো ডিভাইস ওয়াইজ থাকে আর কি, যে হয়তো একটা কম্পিউটারে থাকলো, ইয়েতে থাকলো, কিন্তু বাসায় অন্যান্য ফ্যান ট্যান এগুলি চালাবে, এই জন্য তোকে ইউপিএস ইউজ করে না, সেখানে হলো আইপিএস ইউজ করে। তো আমরা এই যে কতগুলি বিকল্প বললাম, অল আর অল্টারনেটিভ। ইমার্জেন্সি হচ্ছে যে আগুন টাগুন লেগে গেল, ওই সময় বিদ্যুৎটা অফ করা চলবে না। অল্টারনেটিভটা কিন্তু ওই সময়, সে একটা জেনারেটর, ও বিদ্যুৎ চলে গেলে ওই জেনারেটরটা কিন্তু অফ করে দিতে হবে, ইফ ইট ইজ সিম্পলি অল্টারনেটিভ, কারণ ওখান থেকেও আগুন ছড়াতে পারে। আর ইমার্জেন্সি মানে হচ্ছে শুধু ফায়ার প্রোটেকশনের সাথে রিলেটেড যে যন্ত্রপাতিগুলি আছে, সেই যন্ত্রপাতিতে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য যে ব্যবস্থা। যাদের কাছে ক্লিয়ার হয়নি আর একবার বলি, তোমার একটা জেনারেটর অল্টারনেটিভ না একটা জেনারেটর ইমার্জেন্সি, সেটার ডেফিনেশন হলো এরকম যে এটা যদি শুধুমাত্র অল্টারনেটিভ হয় তাহলে ওখান থেকে ফ্যান, লাইট, লিফট, পাম্প সবই চলতে পারবে। আর যদি ইমার্জেন্সি হয় তাহলে ওগুলি চলবে না, চলবে শুধুমাত্র ফায়ার ফাইটিংয়ের জন্য রিলেটেড যন্ত্রপাতি। অর্থাৎ যদি লিফট হয়, বিল্ডিংয়ে যদি সে 3টা লিফট থাকে, তার মধ্যে একটা যদি ফায়ার লিফট হয়, বাকি দুটো নর্মাল লিফট, ওই নর্মাল দুইটা ওই জেনারেটর থেকে পাওয়ার পাবে না, ও শুধুমাত্র ফায়ার লিফটটা পাবে। সো দিস ইজ ইমার্জেন্সি। এরকম তো ফায়ার ফাইটিংয়ের জন্য যে পাম্পের ব্যবস্থা থাকে সেটা যদি চলে তাহলে এরকম। সো ওই কল ইট ইমার্জেন্সি। ওকে, তো ওখান থেকে ইমার্জেন্সি দিয়ে কী কী করবো এখানে একটা ধারণা দেওয়া হয়েছে। দেখো, এফএসিপিতে আমরা চার্জ দেবো। এফএসিপি ইউ শুড নো, যেহেতু আগেও একটা ক্লাস হয়েছে, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। ওকে, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেলে আমরা
এখানে এই ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই থেকে এখানে আমরা সাপ্লাই দেবো। ইট মে বি ব্যাটারি অর চার্জার, যাই হোক ব্যাটারি তো চার্জার দিয়ে চার্জ করতে হবে। ইমার্জেন্সি ব্যাটারিগুলো যদি এমন হয় যে অ্যাটলিস্ট 24 ঘন্টা ব্যাকআপ থাকে, মানে ওই সময়ের মধ্যে আবার তাকে চার্জ করতে হবে। ইমার্জেন্সি জেনারেটর যেগুলি থাকবে ওখানেও এডিশনাল ব্যাটারি লাগবে। তোরা হয়তো বুঝতেছো না যে জেনারেটরের ব্যাটারি কোথায় লাগে। জেনারেটরকে স্টার্ট করার জন্য ব্যাটারি লাগে, সেখানের জন্য একটা এডিশনাল থাকে, মানে শুধু একটা না থাকে, কারণ ওটা নষ্ট হয়ে গেলে জেনারেটরটা কিন্তু আর স্টার্ট নেবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। সামান্য সে 5-6 হাজার টাকা দামের একটা ব্যাটারির জন্য লক্ষ লক্ষ টাকা দামের জেনারেটর স্টার্টও নিল না, এবং কোটি কোটি টাকার সম্পত্তি পুড়ে নষ্ট হয়ে গেল। সেই জন্য ওখানে ইমার্জেন্সি যেটা, সেটা অ্যাডিশনাল ব্যাটারির কথা বলছে। যেটা অল্টারনেটিভ সেটা কিন্তু অ্যাডিশনাল ব্যাটারি না থাকলেও সমস্যা নেই, কারণ যদি ব্যাটারিটা বাই চান্স নষ্ট হয়, তার আরেকটা লাগায় আনতে যতক্ষণ সময় লাগবে এর মধ্যে হয়তো কিছুটা ডিস্টারবেন্স হবে, বাট আসল বিদ্যুৎ তো রয়ে গেছে। অল্টারনেটিভ বিদ্যুৎ দিয়ে তো 24 ঘন্টা কোনো বিল্ডিং চলে না, 1-2 ঘন্টার জন্য, তাই না? আচ্ছা, নো লস অফ সিগন্যাল হোয়াইল সুইচিং ফ্রম মেইন টু অল্টারনেটিভ পাওয়ার সিগন্যাল। মানে এই যে ইমার্জেন্সি যেটা থাকবে, এটা ওখান থেকে ওখানে গেলে কোনো সিগন্যাল লস হতে পারে না। এর মানে হচ্ছে ইট শুড বি অটোমেটিক, তাহলে ওটা লস হবে না, মানে কেউ খুলে আবার লাগাবে না, এমনি ট্রান্সফার হয়ে যাবে। ফায়ার এবং কন্ট্রোল প্যানেলের লোকেশন, এইটার লোকেশনটা হতে হবে লো ফায়ার রিস্ক এরিয়ায়। অনেকে বলবা এটা আবার বলা লাগে, এটা তো বুদ্ধি দিয়ে বের করা যায়। সব কিছু বুদ্ধি দিয়ে না বের করে কিছু রুল টুল মানা ভালো। যেমন এবার বুদ্ধি কাটাও তো, ডিটেক্টর কোথায় বসাবো? লো ফায়ার রিস্ক এরিয়ায় নাকি হাই ফায়ার রিস্ক এরিয়ায়? কোথায়? হাই ফায়ার রিস্ক। রাইট রাইট। তা দেখো, যে লো রিস্ক আছে সেখানে বসাবো, বিকজ এ তো আমার ডিটেক্ট করবে না, ডিটেক্ট করবে তো অন্য জিনিস, সেটাকে আমি হাই জায়গায় রাখবো। কিন্তু এই কথাটা আলাদা করে বলার উদ্দেশ্য হচ্ছে যে যেখানে আমি ডিটেক্ট করতেছি আশপাশে কোথাও ফায়ার এটা বসিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার তার অনেক কম লাগবে। তো এটা আলাদা করে না বললে এই সম্ভাবনা খুবই বেশি। বিল্ডিংয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লো রিস্ক এরিয়া টেনে নিতে অনেক তার লাগে, খরচ বেড়ে যাবে। ঠিক আছে, ওই প্যানেলটা ওখানেই বসিয়ে দেয়, ওখানে বসিয়ে দিলে আগুন ছড়িয়ে প্রথমে ওটা পুড়বে, ওটা পুড়লে মাথাটাই পুড়ে গেল, তারপর আর কেউ কিছু জানবে না। সেই জন্য বলছি যে বুদ্ধি কাজ করলে ভালো, না কাজ করলে গাইডলাইন দরকার, তাই না? সেজন্যই তো আমরা বলছি যে কোড কি আছে দেখতে হবে। সো ওইটা মনে রাখতে হবে যে এই কারণে হচ্ছে এটা লো রিস্ক এরিয়া বসাতে হবে, শুধু কন্ট্রোল প্যানেলটা। আচ্ছা, অন দ্য গ্রাউন্ড ফ্লোর এন্ট্রান্স হুইচ দ্য ফায়ার ফাইটার উইল ইউজ, তার মানে গ্রাউন্ড ফ্লোরে যেখান দিয়ে যে আগুন লাগলে ওরা যে আসবে, এসে যেখান দিয়ে ঢুকবে ওর আশপাশেই এই প্যানেলটা থাকতে হবে, বিকজ ওদের ট্রেনিং থাকে এবং ওই প্যানেলে সিগন্যাল উঠেও যে বলছিলাম আগের ক্লাসে বলেছিলাম, ওটা জোন টোন থাকে। জোন কিন্তু দু ধরনের জোন থাকে, অ্যালার্ম জোন থাকে, এটা হলো আউটপুটে, আর ইনপুটে থাকে ডিটেকশন জোন। এই জোনের ট্রেনে কোনো জায়গায় কোনো ফ্ল্যাগ আছে কিনা, ফ্ল্যাগ মানে হচ্ছে যে ডিটেকশন হয়েছে সেটার একটা চিহ্ন, ওইটা ওই প্যানেল থেকে দেখে বোঝা যায়। সো সেই দিকে সুবিধা হয় যে তখন ফায়ার ফাইটাররা তখন ওখান থেকে দেখে বুঝে নিতে পারে যে সম্ভাব্য কোথায় কোথায় আগুন লাগছে, মানে পুরো বিল্ডিং দৌড়াদৌড়ি করে তাদের জানতে হয় না। সেজন্য এটা এমন একটা জায়গায় বসাতে হবে। In building of multiple occupancy, the panel should be sited within a communal area, or if this does not exist, a location which is accessible to all times. আচ্ছা, কিছু শব্দ তোমাদের কাছে নতুন। এই যে অকুপেন্সি জিনিসটা কি, মাল্টিপল কথাটা তোমরা বুঝো। অকুপেন্সি কথাটা কি? আসলে অকুপেন্সির উপরে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে চ্যাপ্টার রয়েছে, অত কিছু তো আমরা এখানে বলতে পারবো না। তোমাদের আমি সহজ ভাষায় বলি যেটা তোমরা অতি সহজে বুঝবা।
এখন একটা বিল্ডিংয়ে দেখবা যে হয়তো মানুষ বসত করতেছে, অন্য ফ্লোরে দেখবা মার্কেট, আর এক ফ্লোরে দেখবা প্রাইভেট ইউনিভার্সিটি, আর এক ফ্লোরে কোচিং সেন্টার, আর ট্রাভেল এজেন্ট। দিস ইজ কল্ড মাল্টিপল অকুপেন্সি। এখন এইটা হচ্ছে বিল্ডিংয়ের নিরাপত্তার জন্য একটা বিশাল সমস্যা। এই জিনিসটা কি জন্য? কারণ একটা বিল্ডিংয়ে কি ধরনের ফায়ার প্রোটেকশনের ব্যবস্থা থাকবে এবং সব কিছু মিলায় তার যে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা থাকবে, সেইটার যে নিয়মকানুন সেগুলি ডিপেন্ড করে তার অকুপেন্সির উপর। অর্থাৎ রেসিডেন্সিয়াল বিল্ডিং হলে একরকম, কমার্শিয়াল হলে আর এক রকম, এটা যদি ফ্যাক্টরি বিল্ডিং হয় নানা রকমভাবে নিয়ম আছে। এখন যখন বিভিন্ন ধরনের কাজ একই বিল্ডিংয়ে হয় তখন ওইটার জন্য কোনটা প্রযোজ্য হবে? সিম্পল হওয়া উচিত যে এটা প্রযোজ্য হবে এগুলির মধ্যে সবচেয়ে জটিল যে পদ্ধতি সেটা হওয়া উচিত। কারণ সরল পদ্ধতি দিয়ে জটিল কাজকে ধরা যাবে না, জটিলটা দিলে কিছুটা সরল ধরা যাবে। এই জন্য মাল্টিপল অকুপেন্সি আসলে উন্নত দেশে নিষেধ করে দেওয়া হয়, কারণ একটা বিপদ বাড়ায়। আমাদের দেশে এই কাজটা করতে গেলে যারা এটা এনফোর্স করতে যাবে ওদের তাদের সেখান থেকে বদলি করে দিবে এবং ঝামেলা করে দিবে। কেন? এটা তো বলার দরকার নাই, নিজেরা তো বুঝতে পারো যে কেন। টু মাস প্রেশার নানা দিকে, কালো হাত সব নানানভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। একটা বিল্ডিং বানিয়ে কোনো নিয়ম নাই, কানুন নাই, তার মধ্যে সব কিছু একটার পর একটা ঢুকাচ্ছে এবং সে মনে করে যে আমি এটা ঢুকাচ্ছি, এটা কে বাধা দিবে, কেন বাধা দিবে, এইসব সমস্যা তৈরি হয়ে যায়। সো মাল্টিপল অকুপেন্সি বিল্ডিং আমাদের দেশে আইনে কিছুটা অ্যালাউ করেছে। আইনটা আছে কোথায়? যে বললাম বিল্ডিং কোডের মধ্যে আছে, সেখানে বলা হয়েছে যে মাল্টিপল অকুপেন্সি দিতে হবে। না দিলে তো ওই যে থাকতে দেবে না। তো ঢাকায় তুমি চিন্তা করো, একজন একটা বিল্ডিং বানিয়েছে, সে তুমি আশপাশে তো দেখো যে ইয়েই দেখো কি অবস্থা। মোতালেব প্লাজা দেখো, নিচে মার্কেট, বোধহয় 4-5 তলা পর্যন্ত বোধহয় মার্কেট, তারপর উপর দিয়ে সব দেখবে রেসিডেন্সিয়াল, এবং ভিতরে ওই আগুন লাগলে কেউ বাঁচবে? বাঁচার চান্স খুবই কম। তো এগুলো রিস্ট্রিক্ট হতে গেলে সব কিছু ভেঙে ফেলতে হবে, সেই জন্য কিছুটা অ্যালাউ করে। এখন ওখানে কি বলা হয়েছে? ওখানে বলা হয়েছে যে যেই অকুপেন্সির জন্য যেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার তার মধ্যে সবচেয়ে জটিল যেটা কমপ্লেক্স, ওইটা দিয়ে ওখানে ইয়ে করতে হবে। এখন এই লাইনটার মানে হচ্ছে যে সে ওখানে দেখো তোমরা নিশ্চয়ই অনেকে মোবাইল টোবাইলের জন্য ওটা একটা হোলসেল, তো অনেকে ঘুরে টুরে আসছো নিশ্চয়ই। তো দেখবো যে রেসিডেন্সিয়াল এক্সিট এবং ওটা আলাদা আলাদা করা আছে, কিন্তু বিল্ডিংয়ের আগুন লাগলে তো এই অংশ বাঁচবে, ওই অংশ মরবে, ব্যাপারটা এরকম না, সবারই ক্ষতি হবে। সেজন্য এই জিনিসগুলি কমন, এটা বলতে আসলে সাম্প্রদায়িক না, কিন্তু মানে এটা আসলে সোশ্যাল গ্যাদারিংয়ের একটা জায়গা বোঝাচ্ছে। যদি সেটা না থাকে তখন এমন একটা জায়গায় দিতে হবে যেটা সব সময় ঢোকা যায়। এই কথাটার গুরুত্বটা বোঝার চেষ্টা করো। যে মনে করো ওই বিল্ডিংয়ে যদি পার্টিশন করা আছে, মার্কেট এরিয়া আর উপরে থাকার এরিয়া আলাদা করা আছে, যদি আলাদা করা না থাকতো তাইলে এইটা এমন জায়গায় বসাতে হতো যেখানে সবাই দেখতে পাবে বা ইয়ে করতে পারবে। কিন্তু যেহেতু আলাদা করা আছে তাইলে দাঁড়াচ্ছে যে এরিয়া অর ইফ দিস ডাজ নট এক্সিস্ট, এইটা হলো ওই বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেবল, যে আসলে কমন জায়গা নাই। তাইলে হচ্ছে লোকেশন হুইচ ইজ অ্যাক্সেসিবল অ্যাট অল টাইমস। তার মানে ধরো এই তোমার প্যানেল বসানো হইলো ওই যে যারা যে রেসিডেন্সিয়াল ওই এলাকার মধ্যে, তারপরে রাত 12টার পরে তারা ওখানে তালা দিয়ে দিল। তালা দিয়ে দিলে মার্কেট এরিয়ার লোকজন ওরকম ওখানে কি হয়েছে না হয়েছে পাবে না তো খুঁজে। তো সেই জন্য এটা যেখানে বসানো হবে সেটা যদি মাল্টিপল অকুপেন্সি থাকে, প্রত্যেক অকুপ্যান্টের জন্য ওই জায়গাটা অ্যাক্সেসিবল থাকতে হবে, সেরকম জায়গায় বসাতে হবে। আদারওয়াইজ দেখবা যে বিপদের সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। আর হচ্ছে এটা যেন দেখা যায় সবসময়। অ্যাম্বিয়েন্ট লাইটে, এর মানে অ্যাম্বিয়েন্ট লাইট মানে হচ্ছে ওখানে তোমার হচ্ছে বাতি টাতি না জ্বালালে যে লাইট, তাকে বলে অ্যাম্বিয়েন্ট। তুমি যদি একটা দুটো তিনটা বাতি জ্বালিয়ে দাও তাহলে তো অ্যাম্বিয়েন্ট লাইট হলো না, ওটা তো ওখানে। তো এখন এটারও একটা গুরুত্ব আছে যে অ্যাম্বিয়েন্ট লাইটে দেখা যায় এই কথাটার মানে কি? মানে হচ্ছে যে ওখানে ধরো বিদ্যুৎ জ্বালায় তোমাকে দেখতে হবে, কিন্তু যখন অগ্নিকাণ্ড ঘটবে কারেন্ট কিন্তু আগেই চলে যাবে। তো
আগেই চলে গেলে তখন তুমি প্যানেলটা কিছু দেখছো না। এখন অনেকেই এখানে একটা তর্ক করবা, স্যার রাতের বেলায় আগুন জ্বাললে কি হবে? দেখো রাতের বেলায় আগুন জ্বাললে কি হবে এই চিন্তা করলে তো সোলার লাইটের কোনো অস্তিত্বই থাকতো না, তাই না? কারণ রাতে তো সোলার নাই। আমরা হচ্ছে মানে যতটা সুবিধা তৈরি করে দেওয়া যায়, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এইখানে এই বিদ্যুৎ থাকবে না, তারপরে যেন আমরা দেখতে পারি। তো আমরা দেখতে পারি এখন যদি অ্যাম্বিয়েন্ট লাইটে দেখা না যায়, তো তোমার টর্চ লাগবে। রাতে কেউ বেরোতে গেলে তো টর্চ নিবেই, অন্ধকারের মধ্যে সে কোথায় যাবে? সে তো টর্চ তো অবধারিত। কিন্তু দিনের আলোয় কিন্তু মানুষ টর্চ নিয়ে ঘোরাঘুরি ইউজুয়ালি করে না, এটা বুঝো। দিনের বেলায় ইউজুয়ালি টর্চ নিয়ে ঘোরাঘুরি করে না। এখন এমন জায়গায় প্যানেল বসিয়েছো, অন্যান্য জায়গায় দিনের আলো ঠিকই দেখা যাচ্ছে, ওটা সিঁড়ির তলে নিয়ে বসিয়েছো, দেখা যায় না। এইটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে। অত স্মার্ট হওয়ার দরকার নেই। রাত্রে হলে রাতের বেলা তো কেউ কিছু দেখবে না, তাই না? সো সেখানে লাগবে দিনের বেলা, যেখানে দিনের আলো আছে অ্যাটলিস্ট সেইটাই দেখা যায়, সেই ব্যবস্থা করতে হবে। ওকে, কেবল অ্যান্ড ওয়্যারিং সিস্টেম। এই কেবলটা হতে হবে, এখানে কিছু কোডের কথা আমরা বলেছি, সেটা হচ্ছে যে এনএফপিএ, এটা হলো আমেরিকান ফায়ার ইয়ে আর কি, তোমার হচ্ছে অ্যাসোসিয়েশনের স্ট্যান্ডার্ড এগুলি, 70 এনএফপিএ 70 হচ্ছে। আর ওখানে আবার ইলেকট্রিক কোডও আছে, এটা আমেরিকান। এখানে এটা হলো এনইসি। তো এই কোড অনুযায়ী তোমার হচ্ছে কেবল ঠিক করতে হয়। তো ঠিক আছে, আমি এখানে হয়তো কোডগুলির নাম লিখে দিছি। সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ফায়ার রেজিস্ট্যান্ট অ্যান্ড রিটার্ডেন্ট কেবল, এটা এখানে এগুলির যে ইয়া আছে, কি বলে, আইসি স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী তার বসাতে হবে। তো এখন এটা একটু জটিল মনে হচ্ছে, কিন্তু আমি আবার চেষ্টা করছি এটাকে সরল ভাষায় বলার। সেটা হচ্ছে যে এই কেবলগুলি, কারণ দেখো নাম্বারটা হচ্ছে যে ডিজাইন করবে তার জন্য, শুধু পড়ার জন্য কিন্তু নাম্বারটা গুরুত্বপূর্ণ না। কিরকম দেখো, আমি তোমারে বললাম এই যে এটা হলো খ, গ। গ হচ্ছে অ্যালফাবেটের 3 নাম্বার। এটা বলো এইভাবে তো কেউ ক খ শেখায় না, তাই না? যে এই যে গ, গ হচ্ছে ক খ গ। তো এটা হলো ব্যঞ্জন বর্ণের 3 নাম্বার, মানে এগুলি বলে লাভ নেই, কিন্তু সহজে খোঁজার জন্য ওটা বলা হয় আর কি। তো এখানে যে নাম্বার টাম্বার এগুলি যেটা দেওয়া হয়েছে, সেগুলি হচ্ছে যাতে কোন ধরনের তার, তার ডিটেলটা খুঁজে পাওয়া যায়। কিন্তু আসলে তারগুলি কি, এটা বোঝানোর জন্য আমাকে আরও তোমাদের সরল ভাষায় বোঝাতে হবে। আমি চেষ্টা করছি সরলভাবে বোঝানোর। একটা হচ্ছে একটা তার থাকে যে তার হয় আগুন লাগবে না, বা আগুন লাগলে অনেকক্ষণ পরে সেটা পুড়ে যাবে, এটাকে বলে রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্ট, ওইটা হলো ফায়ার রেজিস্ট্যান্ট, ওইটা ইউজ করতে হবে। অথবা রিটার্ডেন্ট, এটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে না পড়ে সামান্য একটু সময় নেয়, এটা হলো রেজিস্ট্যান্ট। আর আরেক ধরনের কেবল আছে লো স্মোক, আর আরেক ধরনের কেবল আছে যে সেটার আসলে কোনো ফায়ার রেটিংই নেই। তো আমরা এখানে দেখো 4 ধরনের কেবল পাইলাম। এক ধরনের কেবল হচ্ছে সিম্পলি পিভিসি বা এনওয়াইওয়াই কেবল, মানে কেবলের ইনসুলেশনটা পিভিসি দিয়ে দেওয়া থাকে অথবা এনওয়াই দিয়ে দেওয়া থাকে। এনওয়াইওয়াই একটা কোড আর কি। এইগুলি আগুন লাগার সাথে সাথে তার কেবলের ইনসুলেশনটা গলে যায়, ওটা হলো নর্মাল। আরটা আছে লো স্মোক। লো স্মোকটা হচ্ছে ও বাইরের ওটা পুড়বে কিন্তু ধোঁয়া হবে কম। এখন নর্মাল কেবল পিভিসি, এটা অনেক ধোঁয়া হয়, আর ওটায় ধোঁয়া কম হবে। এই ধোঁয়া কম হওয়াটাই অনেক ক্ষেত্রে একটা আশীর্বাদ হিসাবে আছে। যারা নর্মালি শুনে বুঝতেছো না যে একটু ধোঁয়া কম হবে, এটা আমার লাভটা কি, তাদের জন্য বলছি যে মানুষ আগুন লাগলে ডাইরেক্ট বার্ন হয়ে মারা যায় খুবই কম, এই ধোঁয়ার কারণেই কিন্তু মারা যায়। আর বিশেষ করে কেবলের ধোঁয়া মারাত্মক। নর্মাল ধোঁয়া নাকে মুখে গেলে সে যতক্ষণ বেঁচে থাকবে, কেবলের ধোঁয়া গেলে সে বেশিক্ষণ বাঁচবে না। আর এর উপরে আরেকটা সমস্যা হচ্ছে যে মূলত কেবলগুলির যে ইনসুলেশন মানে পিভিসি যেটা আছে, এইটার মধ্যে এমন একটা হ্যালোজেন গ্রুপের পদার্থ থাকে যে আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই হ্যালোজেনটা রিলিজ হয়। হ্যালোজেন জানো তোমরা কি? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওই গ্রুপ। তো এখানে বিশেষ করে ফ্লোরিন যেটা থাকে,
এবং ক্লোরিন যেটা থাকে এগুলি হাইড্রোফ্লোরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এটা কখন তৈরি করে? পানির সংস্পর্শ লাগবে। ফায়ার ফাইটাররা যখন এসে পানি ছিটানো শুরু করে তখন কেবলের ধোঁয়ার সাথে পানি বিক্রিয়া করে এ ধরনের অ্যাসিড তৈরি হয়ে যায়। এই অ্যাসিডগুলির কারণে ফায়ার ফাইটাররা ওখানে থাকতে পারে না, তাদের যে পোশাক আশাক থাকে এগুলি অতি ধ্বংস হয়ে যায়। মানে আগুন না লেগেই তারা ফাইট করতে পারে না। তো দেখা যায় যে তাদের হচ্ছে হিট প্রুফ পড়ে গেছে, কিছুক্ষণ পরে দৌড়ায় ফিরে আসতেছে, কি জন্য? তাদের ড্রেস নষ্ট হয়ে গেছে। তা একটা কত গুরুত্বপূর্ণ জিনিস দেখো, বলতেছি যে আদার দ্যান নর্মাল কেবল, তোমার এলএস কেবল মনে হচ্ছে লো স্মোক কেবল, এই কেবলটাও কিন্তু একটা সেফটি দিবে। কি দিবে? ধোঁয়া কম তৈরি করবে। আর এখানে যেটা করবে যে ওই ফায়ার ফাইটারদের একটা সুবিধা দিবে। তো নর্মাল কেবল থেকে এই কেবলের দামটা খানিকটা বেশি। রিটার্ডেন্ট যেটা সেটা হয়তো আধ ঘন্টা সময় অ্যালাউ করবে। আর রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে 2-3 ঘন্টা সময় পর্যন্ত সে টিকে থাকবে। এখন এই কেবলগুলি সম্পর্কে এই স্ট্যান্ডার্ডে বলা আছে, এই আর কিছু না। এখানে সবচেয়ে দামি হচ্ছে ওটা, এই রেজিস্ট্যান্টটা সবচেয়ে দামি। রিটার্ন তার চেয়ে একটু কম দামি, এলএস একটু কম দামি, আর নর্মাল কেবলটা সবচেয়ে কম দামি। আমরা কোথায় কোনটা ইউজ করব? ঠিক আছে, বড় বাড়ি, হাই রাইজ, ডিজাইন জটিল, সারা বাড়িতে রেজিস্ট্যান্স ইউজ করার দরকার নেই। ফায়ার লেগে যাওয়ার জন্য ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট যেগুলি আছে সেগুলিতে আমরা রেজিস্ট্যান্ট ইউজ করব। ফায়ার লিফট, ফায়ার পাম্প, রেজিস্ট্যান্স ইউজ করব। অন্যান্য জায়গায় ক্রিটিক্যাল জায়গাগুলি আমরা রিটার্ডেন্ট ইউজ করতে পারি, বাকি জায়গায় এলএস ইউজ করতে পারি। নর্মাল কেবল ইউজ না করাই ভালো হবে, খরচ বেড়ে যাবে কিন্তু সেটাই ভালো হবে। বলতে পারো তার নর্মাল কেবল কেন বানায়? প্রথমত আমরা তো হচ্ছে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, এই নর্মাল কেবলের যে দাম সেটাই মানুষ দিতে পারে না, ওগুলো আন্ডার সাইজ অনেক ইউজ করে। এনিওয়ে, কিছু কিছু ঘর বাড়ি আছে যেগুলি লো রাইজ, সেগুলিতে আগুনের রিস্ক অনেক কম, সেখানে এটা ইউজ করা যেতে পারে। এর চেয়ে বেশি আর কি বলবো। সাধারণত একতলা দোতলা বাড়িতে ফায়ার রিস্ক ধরা হয় না, ফায়ারের কিছুই লাগে না এসব বাড়িতে, সেখানে ইচ্ছা মতো এগুলি ইউজ করো। 5 তলা পর্যন্ত বাড়িতে নর্মাল ইউজ করলেও ফায়ার রিটার্ডেন্ট এবং এলএস ইউজ করতেই হবে। আর হাই রাইজ হলে তো অবশ্যই রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। এইসব তারের যে কিছু নামধাম এগুলি দেওয়া আছে, সরি সাইজ টাইজ, যে এগুলি তোমরা ডিজাইনটা দেখেছো, যে ডিজাইন লেখা ছিল যে ওখানে ফায়ার ডিটেক্টর অ্যালার্মগুলি লাগানো ছিল, ওই সেগুলিতে কোন কোন ধরনের সাইজ আমরা ইউজ করবো এগুলি এখানে বলা আছে। তোমরা খেয়াল করছো যে 1.5 দিয়ে আমরা পাওয়ারের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা 1 ইউজ করতেছি, কারণ এগুলি তো খুব একটা পাওয়ার নেয় না, যা দেখতেছো এগুলি খুব একটা পাওয়ার নেয় না। আচ্ছা, এখানে স্ট্যান্ডার্ডগুলি যখন একটু বলেছি, একটু তোমাদের পরিচয় করে দিই, নাহলে একটু সমস্যা হয়, তোমাদের কাছে নাম্বার হয়ে থাকবে। এটা হচ্ছে তোমার আমেরিকান ফায়ার অর্গানাইজেশন, এটা হচ্ছে আমেরিকান ইলেকট্রিক্যাল অর্গানাইজেশন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন, এর হেড অফিস হচ্ছে ফ্রান্সে। বাট ইউরোপের বহু দেশ এবং ওয়ার্ল্ডের বহু দেশ এই স্ট্যান্ডার্ড ফলো করে। ইলেকট্রিক্যাল জিনিসপত্রের জন্য সবচেয়ে ভালো স্ট্যান্ডার্ড হচ্ছে এটা। আই মিন, সবচেয়ে ভালো বলবো এটা বোধহয় বলা ঠিক না, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা বলা ভালো। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই স্ট্যান্ডার্ডগুলি, এই যে আইসি। এর কারণ হচ্ছে এটা মোর ইন্টারন্যাশনাল আর কি। এগুলি যেমন আমেরিকান, কেউ ফলো করলে করে, না করলে না করে, তারপরেও কিন্তু এগুলির দাম আছে, এগুলি কিন্তু ব্যবহৃত হয়। হ্যাঁ, একইভাবে ব্রিটিশটা বাদ যাবে কেন? সো ব্রিটিশটাই যে এখানে দেখো, দিস ইজ ব্রিটিশ, বিএস হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড। ব্রিটিশ স্ট্যান্ডার্ড আমাদের দেশে আমরা আইসি ফলো করি বেশিরভাগ ক্ষেত্রে। তুমি যদি জিনিস ম্যানুফ্যাকচার না করো, তুমি একটা স্ট্যান্ডার্ড বানালে কে কে নিবে? এটা তো বুঝো তো, তোমার জিনিসই নাই, তুমি স্ট্যান্ডার্ড বানিয়ে রাখলে। এটা হলো এমন একটা ব্যাপার আছে, গাড়ি গুড়ি কিছু নাই, ড্রাইভার 3-4টা নিয়োগ দিয়ে রাখলাম, মানে এটা পাগলামি না?
সো বাংলাদেশ থেকে স্ট্যান্ডার্ড বানিয়ে তো লাভ নাই, জিনিসই তো নেই, মানে তোমার প্রোডাকশন নাই তো। ওকে, বাট আমাদের দেশে যখন আমরা কোনো ইঞ্জিনিয়ারিং কাজ করি সেখানে তো আমাকে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে এবং সেটা আমাদের দেশের আইন কানুনে থাকতে হবে। সো হোয়াট উই ফলো, এটা হচ্ছে আমাদের দেশের স্ট্যান্ডার্ডের নাম হচ্ছে বিডিএস, বাংলাদেশের স্ট্যান্ডার্ড। বিডিএসটা থাকে সাথে মাইনাস দিয়ে যেই দেশের যন্ত্রপাতি বা পৃথিবীর সব ম্যানুফ্যাকচারারদের স্ট্যান্ডার্ড কিন্তু নাই। ইউরোপের অনেক দেশ ভালো ভালো জিনিস বানায় কিন্তু তাদের নাই থেকে তারা আইসি স্ট্যান্ডার্ডে বানায়। তাহলে ওই স্ট্যান্ডার্ডটা বাংলাদেশে আসার পরে এখানে অনেকগুলি কমিটি আছে, আমি এরকম দুটো তিনটা কমিটির সদস্য, অনেকেই আছে, মানে একটু এটা করা হয় বিএসটিআই থেকে, যেটা খুব দুর্নামওয়ালা প্রতিষ্ঠান। তোমরা জানো যে ঘুষ খাত, কিন্তু স্ট্যান্ডার্ড বানানোর সময় তো ঘুষের প্রশ্ন আসে না। এখানে আসলে কিছু লেখাপড়া জানা জ্ঞানী গুণী লোক লাগে শুধু, তারা কি করে বিদেশি স্ট্যান্ডার্ডগুলি রেকমেন্ড করে দেয় যে এই স্ট্যান্ডার্ডটা বাংলাদেশে গ্রহণ করেন। তো তখন সেই স্ট্যান্ডার্ডের আগে বিডিএস নাম লাগিয়ে তার আগে ওই প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা চুক্তি লাগে, নাহলে ওরা ওই স্ট্যান্ডার্ড দিবে কেন? পয়সা দিয়ে কিনতে হয়, এটা হাজার হাজার ডলার পয়সা লাগে। কিন্তু সরকারি লেভেলে একটা চুক্তি থাকলে বিনা পয়সা দেয়। আমার জানা মতে আজ থেকে 5-7 বছর আগে আইসি 40টা স্ট্যান্ডার্ড বাংলাদেশ সরকারকে ফ্রি দিছিল, এখন এটা আরো অনেক বেড়েছে। হ্যাঁ, অনেক বেড়েছে। গতবারও আমি একটা স্ট্যান্ডার্ড হচ্ছে, সেটা হলো যে ফায়ারের স্ট্যান্ডার্ডটা, ফায়ার কেবলের স্ট্যান্ডার্ডটা, এগুলি রেকমেন্ড করেছি। সেই সময় পর্যন্ত প্রায় 100-র কাছাকাছি চলে গেছে বাংলাদেশকে দেওয়া স্ট্যান্ডার্ড। এটা এটা চুক্তি করলেই ওরা ফ্রি দেয় আর কি, ব্যক্তিরে ফ্রি দেয় না, কিন্তু এটা দেয়। তো এগুলি বাংলাদেশে যখন অ্যাডপ্ট করা হয় তার আগে বিডিএস লাগানো হয়। এখন তুমি বলে এটা করে লাভ কি? লাভ হচ্ছে যে বাংলাদেশে তো কিছু একটা মেনশন করতে হবে, যাতে জিনিসগুলি যখন ইনস্টল করা, আমাদের দেশে ম্যানুফ্যাকচার হচ্ছে না, ইনস্টলেশন হওয়ার সময় সে কোনটা ফলো করবে, সেই জন্য এই এই কাজগুলি করা হয়। বাংলাদেশ যদি বিএস যদি ফলো করে এবং সেটা যদি সরকারি লেভেলে আগে ওটাকে আর কি আই আই মানে আই মিন যদি তুমি এটাকে কি বলে যে লিপিবদ্ধ করে ফেলে, আই মিন যদি রেজিস্ট্রেশন হয়ে যায় এখানে যে গভর্নমেন্টের খাতায় থাকলো যে এই স্ট্যান্ডার্ডটা বাংলাদেশ ফলো করে, তাহলে ওটাও যে বিডিএস বিএস এত এরকম করবে আর কি। কিন্তু অন্য নামটা চালাবে কি করে? ওই যে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা চুক্তি হয়, সেই সেই চুক্তির আন্ডারে তখন তারা স্ট্যান্ডার্ডটা দেয় আর কি, যেইটাই দেয় সেটাকে এইভাবে অ্যাডপ্ট করে রাখা হয়। তো সেখানে একটা কমিটি থাকে হলো এই কারণে যে ভুলভাল যাতে না হয়ে যায়। সে বলা হলো ফায়ার কেবলের জন্য আমি স্ট্যান্ডার্ড নিয়েছি, তো ফায়ার কেবলের জন্য স্ট্যান্ডার্ড এটা কি এইটা নাকি এই যে মনে করো যে 5839 তারপরে 1 আছে, এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম অনেক কিছু থাকে। আর পাশের সালটা দেখা গেল যে ওই সালে ওরা প্রথম অ্যাডপ্ট করেছে। তো সেটা সঠিকটা হলো কিনা সেটার জন্য তোমার এক্সপার্ট লাগবে না, নাহলে তো ভুলভাল জিনিসপত্র ঢুকে যাবে। তো এনিওয়ে এইরকম কিছু স্ট্যান্ডার্ড এখানে আছে। আমরা একটু টেনে যাই কারণ এখানে মেইনটেন্সের কথা বলা আছে। তো মেইনটেন্সগুলি টেনে যাচ্ছে এই কারণে যে মেইনটেন্স মানে ইনস্টল করার পরে এটা ডেইলি মেইনটেন্সের দরকার হয়, উইকলি মেইনটেন্সের দরকার হয়। দেখো ডেইলি যা করা হয় উইকলি কিন্তু তা করা হয় না, মানে কিছু জিনিস ডেইলি করতে হয়, কিছু জিনিস 1 সপ্তাহ পর পর করলে হয়, কিছু জিনিস 6 মাসে করতে হয়, কিছু জিনিস বছরে বছরে করতে হয়, এরকম জাস্ট কিছু বাংলা বর্ণনা আর কি, যে এগুলি করতে হয় ওইগুলি ঠিকঠাক রাখার জন্য। আর ইনস্টলেশনের জন্য কিছু এরকম, এগুলি কিন্তু মানে টেকনিক্যাল অতটা না যতটা কিনা বাংলা ডেসক্রিপশন আছে, সেটা আমি একটু স্কিপ করছি কারণ দেখো তোমার ওই যে 10টায় শেষ হবে, তো ওই যে আমরা আগের দিনে দেখিয়েছি আমাদের শেষের দিকে ফাইটিংয়ের যন্ত্রপাতিগুলি শেষ করে দিতে চাচ্ছি আর কি। সো এখানে আছে ইনস্টলেশন অ্যাক্টিভিটি, কমিশনিং অ্যাক্টিভিটি, এইগুলি তোমার বর্ণনাটা দেখে নিও। তবে আমার মনে হয় একটু বলে দেওয়া উচিত, আমরা এখানে মেইনটেন্যান্সে কী করলাম, পিরিয়ডিক মেইনটেন্যান্সের কিছু জিনিস বললাম, কোনোটা ডেইলি, কোনোটা উইকলি, কোনোটা মান্থলি, কোনোটা হাফ ইয়ারলি, কোনোটা ইয়ারলি, তাই না? এটা একটা ধারণা পেলা। ইনস্টলেশন বলতে কী বোঝায়, কমিশনিং বলতে কী বোঝায়, দেখি কেউ পারো কি না আমাকে একটু হেল্প করো তো রিপ্লাই করে, যে ইনস্টলেশন কি, কমিশনিং কি, বলো দেখি কেউ। হুম, হ্যালো। স্যার ইনস্টলেশন বলতে স্যার সেটআপ বোঝায়, মানে আর নিয়ে কমিশনিং, আসলাম। কমিশনিং আর কমিশনিং স্যার মনে নাই। আচ্ছা, তো ইনস্টলেশন সেটআপ ঠিকই আছে, আর কমিশনিং হচ্ছে চালু করা। তুমি জানো যে সেটআপ করলেই কিন্তু চালু নাও হতে পারে, তাই না? ওকে সে- স্যার। হ্যাঁ, সেটআপ করলে চালু নাও হতে পারে, চালু করে দেওয়াটার নাম হচ্ছে কমিশনিং।
তোমরা অনেক জিনিসে দেখবা যে কোনো প্রজেক্ট সেটা উদ্বোধন করা হয়, দেখবা উদ্বোধন আবার দেখবা যে 3-4 রকমের হয় আর কি। কেউ প্রজেক্টের সাইট উদ্বোধন করে, কেউ আবার প্রজেক্টের কার্যকর উদ্বোধন করে। অ্যাটলিস্ট দুইটা তো হয়, মানে শুরুতে একটা শেষ একটা। শুরুতে হচ্ছে কর্ম উদ্বোধন, শেষে হচ্ছে যে এটা চালু করে দেওয়া ফাংশনালিটি উদ্বোধন। উদ্বোধনকে বলা হয় ইনগ্রেশন, যেটা একেবারে সোশ্যাল ওয়ার্ক, এটা কোনো টেকনিক্যাল জিনিস না। কিন্তু আমি তোমাদের বলতেছি যে কোনো জায়গায় যখন এই অপারেশনটাকে ইনগ্রেট করা হয়, অপারেশনটাকে মানে তার মানে চালু করে দেওয়া হয়, তার আগে 3টা স্টেজ অবশ্যই শেষ হতে হয়। সেটা হলো ইনস্টলেশন ফুললি শেষ হতে হয়, কমিশনিং ফুললি শেষ হতে হয়, আর একটা হচ্ছে যে টেস্টিং শেষ হতে হয়। তো ইনস্টলেশন, কমিশনিং, টেস্টিং এগুলি আসলে 3টাই টেকনিক্যাল ওয়ার্ড, এবং যে কোনো প্রজেক্ট যদি তুমি লেখো তাহলে এটার সর্বশেষে এই 3টা টার্ম অবশ্যই রাখতে হবে, যে ইনস্টলেশন, কমিশনিং, টেস্টিং করে দেখাই দিতে হবে। তো এই টেস্টিং জিনিসটা কি আমি তোমাদের বলি, দেখো ইনস্টলেশন লেভেলে অনেক টেস্টিং করতে হয়, কমিশনিং ক্ষেত্রে অনেক টেস্টিং করতে হয়, কিন্তু সর্বশেষ যে টেস্টিং আমরা বলতেছি এটা হলো যে চালু করার পরে সেটা চালু থাকে কিনা, মানে পুরা ফাংশনালিটি সব দেখা। এটা না করলে কি হয়, ধরো তুমি শুধু কমিশনিং করলা মানে চালু করে দিলা, কিন্তু যেদিন উদ্বোধন করবা ভিভিআইপি একজন আসবে, প্রাইম মিনিস্টার আসলো, প্রেসিডেন্ট আসলো, তারপর তুমি দেখবে কিছুক্ষণ পর তার থেমে গেছে। সো এটা হবে খুবই এম্বারাসিং। সো কি বুঝতেছো যে লাস্ট যে টেস্টিংটা বলা হচ্ছে এটা হলো চালু করার পরে সেটাকে টেস্ট রান করানো হয়। যে ধরো এটা যন্ত্রটা যদি এমন হয় যে যন্ত্রটা হলো 24 ঘন্টা চলবে, তাহলে ওখানে অ্যাটলিস্ট 48 ঘন্টা চালায় রাখা হয় যে চলে কিনা, মানে 48 ঘন্টা থাকে কিনা। চালু মানে তো চালু, কিন্তু কিছু করবার বন্ধ হয়ে গেলে তো তুমি যদি ওই কথাটা না লেখো, টেস্টিং কথাটা না লেখো, তখন সে বলবে আমি কি চালু করছি না, করছি তো এখন সে চলতেছে না আমি জানি না। সো আইনগত ভেজালের মধ্যে পড়ে না যাও টেকনিক্যাল কথা ল্যাকিং এর কারণে। সেই জন্য আমি টেকনিক্যাল শব্দগুলি শিখাই দিচ্ছি। ইনস্টলেশন, কমিশনিং, টেস্টিং কথাটা লিখতে হয়। আর টেস্টিং, লাস্ট যে টেস্টিং, এটার মানে কিন্তু ইকুইপমেন্ট টেস্টিং না। ইকুইপমেন্ট টেস্টিং কিন্তু ইনস্টলেশন লেভেলে লাগবে, কমিশনিং লেভেলে লাগবে ইকুইপমেন্ট টেস্টিং, ওটা হলো সিস্টেম টেস্টিং। তো ফাইনাল টেস্টিং ইজ সিস্টেম টেস্টিং। আর সিস্টেম টেস্টিং মিনস এটা যদি সব সময় চলার অবস্থা থাকে তাহলে মিনিমাম একটা টাইম চালিয়ে রাখতে হয়। যদি 1-2 ঘন্টার জন্য চলার হয় তাহলে এটাকে ওই সেই সময় পর্যন্ত চালু করে রাখতে হয়, টেস্টিংয়ে দেখতে হয় যে ওটা অতক্ষণ থাকে কিনা। ওকে, এখানে হচ্ছে স্মোক ডিটেক্টরের সম্পর্কে কিছু কমেন্ট আছে, এইটাও আমরা মানে ইগনোর করতে পারি, ইগনোর করতেছি না কিন্তু মানে দেখো কোনো টেকনিক্যাল ডাটা নাই এখানে, পড়ে নিলে নিজেরা বুঝবা আর কি যে কোন এরিয়ায় লাগাতে হয়, কেন লাগাতে হয়, এগুলি আর কি। আমি আমি ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে এগুলি অনেক বলেছি আর কি। হ্যাঁ, তো তুমি এখান থেকে স্মোক ডিটেক্টর কোথায় কোথায় লাগানো, এই যে দেখো যে তুমি সাবস্টেশন রুম, ট্রান্সফরমার, জেনারেটর রুম, এখানে লাগবে কি লাগবে না তোমাদের নর্মালি এই ধারণাগুলি আসার কথা, কিন্তু এখানে তুমি খুঁজে দেখবা যে কিচেন পাবে না বা এমন কিছু পাবে না। কিন্তু ওই জন্য আমি বলছি যে এটা কিন্তু পড়ানোর সময় বলেছি, কি বলেছিলাম যে স্মোক ডিটেক্টর স্মোক তৈরি হয় ওরকম কোনো জায়গায় লাগানো যাবে না, কারণ তখন তো কনফিউশন তৈরি হবে। যদি বাম দিকের এটা পড়লে তুমি দেখবে এর মধ্যে কোনো জায়গায় স্মোক তৈরি করে এমন কোনো কিছু কিন্তু নাই, মানে জেনারেলি করে আর কি। পুড়ে গেলে তো করবেই, ধরো কিচেন নাই, দেখবা কিচেন নাই, ইয়ে নাই। তো সেরকম হিট ডিটেক্টরের জন্য দেখো এইদিকে কিন্তু ঠিকই ওইগুলি তৈরি করে এরকম আছে। যেমন ধরো এই যে কিচেনে তো স্মোক ন্যাচারালি তৈরি হবে, সেই জন্য স্মোক ডিটেক্টর নাই। বয়লার রুম ন্যাচারালি স্মোক তৈরি হবে, স্মোক না হোক স্টিম তৈরি হবে। তারপর ড্রাইং রুম, স্মোক রুম, তারপর হচ্ছে লোডিং বে, কার্গো হ্যান্ডেলিং এরিয়া, ওইটা ওই যে যেগুলি তোমার ইয়ে থাকে তোমার গোডাউনে থাকে বা পোর্টে থাকে, পার্কিং এরিয়া, রুম উইথ হাইলি কম্বাস্টিবল ম্যাটেরিয়াল, এইসব জায়গায় ওটা দেওয়া যাবে না, এই আর কি। আর অ্যালার্ম যাতে খামাখা অ্যালার্ম যাতে বেজে না ওঠে সেই জন্য এরকম কিছু রুল টুল আছে। এখানে অত টেকনিক্যাল ডাটা নেই, জাস্ট পড়বা দেখবা, কারণ এভরি ডিসকাশন ওই ডিটেক্টরগুলি আলাপ করার ফাঁকে ফাঁকে আমি বলেছি, এখানে তোমাদের লিপিবদ্ধ করে দিলাম। আমি এটাকে আমার টার্গেট মনে হয় ফুলফিল হবে। সর্বশেষ আইটেম ফায়ার সাপ্রেশন। এটা কি জিনিস? এটা হচ্ছে যে আগুন বা ধোঁয়া বা কোনো কিছু ডিটেক্ট করলাম, তারপরে তাকে এরপরে থামাতে হবে, সাপ্রেশন করতে হবে। যদি এটার জন্য পানি বা গ্যাস বা এরকম কিছু লাগে তাহলে সেটা হচ্ছে এই সাপ্রেশন সিস্টেমের আন্ডারে চলে আসে। এখন এইখানে এই সাপ্রেশন করা হয় তোমার হচ্ছে আইদার ড্রাই কেমিক্যালস মানে শুকনা রাসায়নিক পদার্থ দিয়ে, অর
ওয়েট এজেন্ট বা লিকুইড টাইপের কোনো এজেন্ট দিয়ে এই কাজটা করা হয়। পানিও হতে পারে, পানি মেবি লিকুইড ওয়েট এজেন্ট, আর অন্যান্য জিনিস হতে পারে, ফোম টোম হতে পারে, বা অন্য কোনো কেমিক্যাল। সো দেখো এই সাবপ্রেশন সিস্টেমকে আবার অনেক ভাগে ভাগ করা হয়, তোমাদের এত কিছু লাগবে না, কারণ হচ্ছে জাস্ট নাম জেনে রাখা, বিকজ তোমার হচ্ছে সাবপ্রেশন সিস্টেম ডিজাইন করে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা, জাস্ট একটু পরিচিত হয়ে রাখা। যেমন এর একটা পার্ট হচ্ছে স্প্রিংকলার সিস্টেম। স্প্রিংকলার সিস্টেম আবার ওয়েট, ড্রাই, ডেলিউজ, প্রি অ্যাকশন, ফোম ইত্যাদিতে থাকে। এখন প্রত্যেকটার জন্য ডিটেল বর্ণনা আছে এবং তাদের ডিজাইন আছে, কোনো কিছু দরকার নাই। শুধু এখানে একটা জিনিস বলি, তোমরা স্প্রিংকলার বলতে আমাদের দেশে অনেকে মনে করে পাইপের মধ্যে পানি থাকে, তারপর আগুন লাগলে ওইটার বাল্বটা ফেটে যায়, পানি পড়ে আগুন নিভিয়ে দেয়। সেইটা যাতে মনে না করো সেই জন্য অন্যটা দেখালাম। ইভেন ফোম পড়তে পারে বা অন্য কিছু থাকতে পারে কেমিক্যাল, যেটা স্প্রে হয়ে আগুন নিভে যাবে, ওইটা মনে রাখলেই তোমাদের যথেষ্ট। যে স্প্রিংকলার একটা আছে, সেখান দিয়ে যেমন পানি পড়তে পারে, সেরকম পানি ছাড়া অন্যান্য জিনিসও তোমার হচ্ছে স্প্রে হতে পারে। এটা কোথায় কোনটা স্প্রে হবে, নিচের আগুনের সোর্সটা কি তার উপর ডিপেন্ড করে। ওকে, তারপরে আসতেছে তোমার হচ্ছে এই স্প্রিংকলার। তোমরা বলতেছো স্প্রিংকলার একটা ছবি দেখালে ভালো হতো, আমি অবশ্যই দেখাচ্ছি, ছবিতে যাচ্ছি। এই ছাড়া আরও যেটা থাকে দেখো, ফায়ার হোস অথবা হোস রিল। ফায়ার হোস অথবা হোস রিল এটা একটা হলো পানি ছিটানোর একটা গ্যাসিয়াস এজেন্ট একটা সিস্টেম, ওয়েট অ্যান্ড ড্রাই কেমিক্যাল এজেন্ট একটা সিস্টেম, ফায়ার বাকেট একটা সিস্টেম, মানে বালতি আর কি, ফায়ার হাইড্রেন্ট, এগুলি সবই কিন্তু ফায়ার সাপ্রেশনে কাজে লাগে। আদার দেন স্প্রিংকলার ছাড়াও এই জিনিসগুলি লাগে। সো স্প্রিংকলারের এই যে ওয়েট, ড্রাই, এগুলি আমি আসলে অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ এত ডিটেলে তোমাদের যাওয়ার দরকার নেই। কাজেই সরাসরি স্প্রিংকলারে চলে আসো। যে স্প্রিংকলারের একটা ছবি দেখো, এই স্প্রিংকলারের ছবি দেখো, এইখানে তোমার এইটা হচ্ছে ফল সিলিং। এই যে এটা হচ্ছে ফল সিলিং। ফল সিলিং তোমরা কি জানো, যে কংক্রিটের সিলিং এর নিচে আরেকটা আবার অন্য একটা সিলিং দেওয়া আছে, এই সিলিং আর কংক্রিটের মাঝখানে ফাঁকা আছে। সে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে একটা পাইপ লাইন চলে গেছে, সেই পাইপ লাইনের থেকে একটা টির মতো করে নিচের দিকে পানি নিয়ে আসা হয়েছে, সেই পানির মুখের উপরে এইটা ফিট করা হয়েছে। এটা হচ্ছে একটা কার্টিস বা বাল্ব। এটা কার্টিস বা বাল্ব, এটা তোমার হচ্ছে যে এই যে এটা যেটা দেখতেছো, এই যে এটা হচ্ছে স্প্রিংকলারের মুখটা, শাওয়ারের মতো, ঝর্ণার মতো এখান দিয়ে পানি পড়বে। কিন্তু এই পানিটা পড়তে গেলে এই যে যে জিনিসটা এখানে আছে, ও করছে কি, এই যে এখানে চাপ দিয়ে এইটার, এই যে এখানে পানি পড়তে গেলে এই জায়গাটার যে মুখটা, সেই মুখটাকে সে চাপ দিয়ে আটকে রাখছে স্প্রিং এর মাধ্যমে। মানে এখানের মুখটা, মনে করো যে পানি এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে আসবে, এসে এটা দিয়ে মুখ দিয়ে ছিটবে, কিন্তু সেই পানিটা ধরো এখন আছে, এখানে আছে, কিন্তু এই জিনিসটা চাপ দিয়ে এখানে এটা বন্ধ করে রাখছে। এখন এটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে মেটালিক না, এই সবই কিন্তু মেটাল, এটা কিন্তু মেটালিক না। সো এই রুমে যদি আগুন ধরে যায়, তোমরা দামি হোটেলে সাধারণত দেখবা এগুলি আছে, যে রুমে মানুষ, মানে যেটাকে হোটেল বোর্ডিং রুম বলে, হোটেল বর্ডার বা হোটেলের গেস্ট যে রুমে থাকে আর কি, মানে হচ্ছে ওখানে থাকে এবং খোলা জায়গায় অনেক সময় থাকে, যে লবি টবি ওখানেও থাকে। কি হলো যে আগুন যদি ওখানে লেগে যায়, ওখানে যদি মানুষ থাকে, মানুষ থাকলে মানুষের চোখেই আগুন পড়ার কথা, সেক্ষেত্রে অ্যালার্ম বাজানো বা অন্য অন্যভাবে কিন্তু সেটা করা সম্ভব। সেখানে কিন্তু সব রুমে কিন্তু স্মোক ডিটেক্টরও থাকে। তার মানে স্মোক ডিটেক্টর যেমন একটা ডিটেকশনের কাজ করে, সেখানে ওখানে যে মানুষটা থাকে, সেই মানুষের সেন্স বা তার ওগুলিও কিন্তু ডিটেক্টর হিসেবে কাজ করে। দেন হোয়াই স্প্রিংকলারটা হচ্ছে যে ওই রুমে একটা মানুষ 24 ঘন্টা কিন্তু থাকে না, তারও সে তালা দিয়ে সে চলে গেছে সি বিচে, এইদিকে কোনো কারণে ওখানে আগুন লেগে গেছে, তখন ওই ডিরেক্টরও কাজ করলো না। ইন দ্যাট কেস মানে পুরা হোটেল পুড়ে আগুন ছাই হয়ে যাওয়ার আগে যে কাজটা হবে, ওই রুমের আগুনে এটা করবে, এটা গলে গেলে এটা এখান থেকে পড়ে যাবে, পড়ে গেলে স্প্রিংটা ধাক্কা দিয়ে তাকে তুলে দেবে, এদিক দিয়ে পানি আছে এখান থেকে পড়ে ওই রুমের মধ্যে আগুনটাকে নিভিয়ে দেবে। সো দিস ইজ স্প্রিংকলার সিস্টেম। এই বাল্ব আসলে অনেক রকম থাকে, এরকম থাকে, অন্য রকম থাকে, এখানে প্লাস্টিকের ক্লিপের মতো থাকে, ক্লিপটা প্লাস্টিকে গলে যায়, তখন সার কথা হচ্ছে একটা বাল্ব রিলিজ হয়ে যাবে। এবং এখানে ছাদ থেকে এটা নিচের দিকে আসছে, এটা অনেক সময় এরকমও থাকে, এরকম লম্বা একটা পাইপ চলে গেছে, পাইপ থেকে উপরের দিকে দিয়ে এইখানে ধরো স্প্রিংকলার থাকে, এরকমও থাকে, এখানেই বাল্ব সিস্টেম থাকে।
গলে যায়, গলে এটা চারদিক দিয়ে সিটে সিটে পড়ে। সো নানা ফর্মে হতে পারে, কিন্তু পুরা স্প্রিংকলার সিস্টেমের মূল বিষয় হচ্ছে এটা যে ওখানে আগুন লাগবে, সেটা ডিটেকশন কাজ করবে না বা ডিটেকশনে ধরতে পারবে না বা হিউম্যান সার্ভেলেন্সে এটা পড়বে না। সো আগুনটা বেড়ে যাবে, বেড়ে এত দূর উঠবে যে ওটা গলে যাবে। তারপর ওই রুমের থেকে আগুন অন্যান্য রুমে ছড়িয়ে হোটেল ধ্বংস করার কথা ছিল। হোটেলের কথা বললাম, হোটেল ভালো ভালো সব জায়গায় থাকে। তুমি বড় বড় তোমার হচ্ছে শপিং মলে যাও, কনফারেন্স সেন্টারে যাও, সেসব জায়গায় এগুলো দেখবা আছে। সো তোমার এইটা হচ্ছে যে পুরাটা ছড়িয়ে যাওয়ার আগে শেষ মুহূর্তে বাঁচার একটা চেষ্টা, দিস ইজ স্প্রিংকলার সিস্টেম। এটাই হচ্ছে মূলনীতি। মূলনীতি কেন বলছি, এখানে পানি না থেকে কিন্তু অন্যান্য এজেন্টও থাকতে পারে, যেটা আমরা যে আলাপ করলাম ড্রাই ওয়েট। ড্রাই ওয়েট বলতে বোঝায় ওয়েটটা সবসময় ভিতরে পানি থাকে, ড্রাইটা হচ্ছে পানি থাকে না, ঘটনা ঘটার পর পানি পাঠানো হয়, এই হলো ড্রাই ওয়েটের। ফোম টম ইত্যাদি থাকে। অপারেশন পড়াবো না, মানে আমি এতক্ষণ মুখে যেটা বলছি ওটাই অপারেশন। ওই যে কী কীভাবে করে বললাম ওইটা অপারেশন। সো ওইগুলি ওখানে পড়ানোর দরকার নেই। আর যেহেতু সময় কম, এরপরে আসো যে ইনডোর হোস পাইপ। তো যদি তোমার স্প্রিংকলার থাকে, স্প্রিংকলার থাকলে তো সে ওইভাবে নিভাবে। স্প্রিংকলার না থাকলে তোমার হচ্ছে এগুলি রাখতেই হবে। এগুলি তোমরা অনেক বিল্ডিংয়েই দেখবা। স্প্রিংকলার হচ্ছে রুমে থাকে, ফ্লোরে থাকে, ওখানে থাকে। আর এগুলি হচ্ছে ভার্টিক্যালি বিভিন্ন জায়গায় থাকে, ফ্লোরে ফ্লোরে থাকে না। ভার্টিক্যালি বিভিন্ন জায়গায়, মানে ভার্টিক্যালি বলতে বোঝাচ্ছি যে নিচ থেকে এক বরাবর বিভিন্ন জায়গায় উঠে গেছে, এই পাইপগুলি ওই বরাবরই আছে। এগুলো কিন্তু পাইপ, কিন্তু এইগুলি এই যে। সো একটা বিল্ডিং মনে করছে একটা 12 তলা বিল্ডিং বা 15 তলা বা 20 তলা বিল্ডিং, বিল্ডিংয়ের কোনো একটা অংশে নিচ থেকে উপরে এইভাবে উঠে গেছে। এই যে যে জিনিসটা দেখতেছো এটা হচ্ছে কাপড়ের তৈরি, তবে কাপড়টা নর্মাল সুতা কাপড়ের মতো পানিতে ভিজে যাবে সেরকম না। এটা আসলে ইলাস্টিক টাইপের গুণ আছে এই কাপড়ের ইয়াটায়। মোস্ট প্রবলি নাইলনের এবং সিল্কের মিশ্রণ দিয়ে বানানো হয়, অর্থাৎ পানি টানিতে সহজে পচে না, নর্মালি নরম। এই জন্য এটার নাম হচ্ছে হোস। এটার মধ্যে দিয়ে এই যে এটা খুলে দিলে ওইদিকে ফায়ার পাম্প চালু হয়ে গেলে সেই ফায়ার পাম্প চাপ দিয়ে এটার মধ্যে দিয়ে পানি এর মধ্যে ঢুকিয়ে দেয়। পানিটা ঢুকিয়ে দিলে এইটাকে নিয়ে এখান থেকে খুলে তারপর ফ্লোর বরাবর ফায়ার ফাইটাররা হেঁটে যায়। ফ্লোরের এই দিক ওই দিক যাবে দেখে এটা অনেক বড় থাকে এবং ভাঁজ খুলে খুলে করা যায়। সো কেন ফ্লোরে ফ্লোরে নাই বুঝতে পারছো, যে স্প্রিংকলার কিন্তু ফ্লোরে ফ্লোরে থাকে এবং আগুনটাকে সেই জায়গায় তোমার নিভিয়ে দিতে পারে, কিন্তু কস্টলি অনেক। আর এটা হচ্ছে ওই তুলনায় সস্তা, বাট তোমার আগুনটা যেখানে গেছে ওই পর্যন্ত এটাকে টেনে নিয়ে যাওয়া যাবে, সেইভাবে এটা বসানো। তুমি বললে কীভাবে যাবে, যাতে সব জায়গায় যায় সেইভাবেই এটা 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 এটার যে লেন্থটা ওভাবেই করা হয়। মানে বিল্ডিং যদি অনেক বড় হয় তাহলে এরকম কয়েকটা রাখতে হবে, নাহলে তো হবে না। এরকম কয়েকটা রাখতে হবে, এগুলি দিয়ে আগুনটা নিভায়। একে বলে ইনডোর ফায়ার হোস। এই পাইপটার নাম হচ্ছে হোস পাইপ, আর এটা হলো ফায়ার, সো ফায়ার হোস। আর বাড়ির ভিতরে থাকে সেজন্য ইনডোর। ওকে, আরেকটা যাও, এটা হচ্ছে দেখো হোস ড্রিল। আগেরটা হচ্ছে গিয়ে কলাপস করে, এই যে দেখো, এই যে এটাকে মানে ফ্ল্যাট করে তুমি একটার সাথে আরেকটা লাগিয়ে রাখতে পারছো, এটাকে ওরকম করা যায় না, এটা হলো গোল পাইপ, সেজন্য এটাকে একটা রোলে পেঁচানো হয়। আর বাকিটা একই, বাকিটা একই, তবে ফারাক হচ্ছে এটা কিন্তু ইনডোর না। দেখো ইনডোর কথাটা এই জন্য লেখা নেই, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা একটা কার। সো এই যে ফায়ার, যে ফায়ার ইয়ে যেটা মানে ফায়ার ইঞ্জিন বলে না, তোমরা জানো যে ওই ফায়ার ইঞ্জিনের মধ্যেই কিন্তু এটা ফিট করা আছে, এটা ফিট করা আছে। সো এইটা দিয়ে আউটডোর থেকে পানি ভিতরে মারা যাবে আর কি, ভিতরে বা বাইরে যাই হোক, মানে বাইরে আগুন বেরিয়ে আসলে বাইরে মারবে, আদারওয়াইজ ভিতরে মারবে। সো এটা হচ্ছে রিল। তো এই রিল আর হোসের মধ্যে ফারাকটা বুঝছো, এটা ইনডোরে ফিট করে দেওয়া, ইনডোরে ফিট করে দেওয়া, অল্প জায়গার মধ্যে রাখার জন্য হোস ইউজ করা হয়েছে। এখানে যদি বড় সড়ো একটা মানে মনে করো যে এগুলি ভিতরের দিকে অনেকখানি আছে, ধরো আমি একটা 3D আঁকি, 2 দিয়ে আছে, তো এরকম যদি অনেক করা যাইতো তাহলে এইখানে রোল দিয়ে ওইখানে ফায়ার রিলও রাখা হয়তো, কিন্তু ফায়ার রিল সাধারণত ভিতরে রাখা হয় না, জায়গা বেশি নাই বলে এটা রাখা হয় না। হ্যাঁ, এটা হোস রাখা হয় কারণ এটা করার জন্য দেখো একটা মানে 6 ইঞ্চি যথেষ্ট, 6 ইঞ্চি 8 ইঞ্চি জায়গা হলে হয়ে যাবে, এটার জন্য কিন্তু অনেক জায়গা লাগতেছে। এটা ইঞ্জিনটার সাথে থাকে, এটা হলো ফায়ার রিল। এই পারপাস কিন্তু একই। এখানে আছে তোমার হচ্ছে গ্যাসিয়াস এজেন্ট, গ্যাসিয়াস এজেন্ট আছে। সো গ্যাসিয়াস এজেন্টটা কি, এইটা হচ্ছে সাধারণত নর্মাল জিনিস না, কিন্তু এটা আই মিন তোমার এই যে পানি টানি দিয়ে যেগুলি করছো এইগুলি সব জায়গায় পানি দেওয়া যায় না।
হ্যাঁ, সব জায়গায় দেওয়া যায় না। সো ডাটা সেন্টার মনে করো, ওই সব জায়গায় তোমার হচ্ছে পানি টানি ছিটালের সমস্যা আছে। এই জন্য ইনার্ট গ্যাসের তোমার হচ্ছে একটা এক্সটিংগুইশার ব্যবহার করা হয়, যেটাকে ক্লিন এজেন্ট ফায়ার সাপ্রেশন সিস্টেম বলে। সেই গ্যাসগুলি এগুলির মধ্যে রাখা আছে, এখান থেকে নিয়ে তোমার হচ্ছে ওখানে মারা হবে, কিন্তু সেই জায়গাটা কিন্তু সারা বিল্ডিংয়ের সব জায়গায় না, সাধারণত সেনসিটিভ জায়গাগুলিতে এটা করা হয়, অনলি সেনসিটিভ জায়গা। ডাটা সেন্টার দেখবা যে ছোটোখাটো ডাটা সেন্টার একটা বিল্ডিংয়ের একটা অংশ সামান্য একটু থাকে। আর এমনি হাই টিয়ারের ডাটা সেন্টার, শুধু পুরাটাই একটা ডাটা সেন্টার, ওটার অনেক সিকিউরিটি লেভেল আছে, সেটা তো চারটা মাত্রা হয়, তো 1 2 3 4 সেটার উপর ডিপেন্ড করে ওটা ইয়ে করে। আরেকটা হচ্ছে ভেরি কমন ওয়েট অ্যান্ড ড্রাই কেমিক্যাল এজেন্ট। আগেরটা কিন্তু ছিল গ্যাসিয়াস এজেন্ট, দেখো গ্যাস, আর এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই কেমিক্যাল এজেন্ট। এই এজেন্টটা হচ্ছে সবচেয়ে পপুলার, যেটা আমরা খালি চোখে দেখি, মানে আমরা বিভিন্ন জায়গায় আসলে ফায়ার থেকে বাঁচার জন্য দেখি যে মানুষ এগুলি লাগায়। এটা অলরেডি একটা দেখছো, কিন্তু এই যে এখানে চুপচাপ বসে আছে, এই যে এটা, এই ফায়ার হোসের পাপে এই যে রেখে গেছে, এই যে এটা কিন্তু এক্সটিংগুইশারটা। কিন্তু এখানে আমরা সেটা মেনশন এই জন্য করিনি, এটা টাইপ টুইপ কিছুই তো জানি না। এই টাইপ টুইপ জানার জন্যই যে এটা দেখো, এখানে এর এর ইয়েগুলি জানতে পারবে, ডিটেলটা জানতে পারবে। তো এখানে দেখো প্রথমত এদের নানা রকম নাম থাকে, সেটাকে বলে ফায়ার ক্লাস। সো যেটা যে ওয়েট অ্যান্ড ড্রাই কেমিক্যাল এজেন্ট, যেটা এই ওয়েট অ্যান্ড ড্রাই কেমিক্যাল এজেন্টের নাম হচ্ছে তোমার ABC, এইভাবে বলে, ABC এইভাবে বলে, এবং এদেরকে অনেক সাথে একসাথে বলা হয় ABC এক্সটিংগুইশার, জাস্ট বলে যে ABC এক্সটিংগুইশার। তারপরে ডি আছে, কে আছে। এখন আমরা একটু দেখি যে এগুলি দিয়ে আসলে কি বোঝায় বা আমরা কি বুঝবো। দেখো, এ শব্দটা নেওয়া হয়েছে অ্যাশ থেকে। অ্যাশ মানে হচ্ছে ছাই। সো এটা দিয়ে আসলে যেটা বোঝায় যে সলিড কোনো উৎস থেকে যদি আগুন লাগে, কারণ হচ্ছে লিকুইড এবং গ্যাস পুড়ে কিন্তু ছাই হয় না, অথবা সিগনিফিক্যান্টলি হয় না, হয় ছাই হয়ই না, নাহলে হইলে এত সামান্য হয় যে তুমি বুঝতেই পারবে না। ওকে, সো অ্যাশ অ্যাশ হবে কখন? সলিড বার্ন করলে। তাহলে তোমাকে মনে মনে এটা ধরে নিতে হবে, মনে মনে না, মানে তুমি একটা ইন্ডিকেশন পাইলা যে সেটা হচ্ছে যে কোনো সলিডে যদি তুমি আগুন লাগতে দেখো, ওখানে ABC টাইপের এক্সটিংগুইশার থাকলে এক্সটিংগুইশার নিয়ে ওখানে মারতে পারবা, কোনো প্রবলেম নাই, এটা ওখানে মারতে পারবা। তারপরে আছে বি ফর ব্যারেল। তোমরা জানো যে লিকুইড রাখার জন্য বা ফুয়েল রাখার জন্য আসলে ব্যারেল রাখে। তাহলে যদি এই কেমিক্যাল থেকে আগুন লাগে, যেটা হচ্ছে তেল বা ওই তেল জাতীয় পদার্থ, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ সাবধান লেখা থাকে না, ওগুলিতেও তুমি কিন্তু ABC মারতে পারবে। সেটা হলো তোমার একটা শিক্ষা, যে তুমি শক্ত বা কঠিনের জন্য পারবে, লিকুইডের জন্য পারবে। আর যদি ইলেকট্রিক হয়, সি ফর কারেন্ট, তাহলে দেখো ABC এক্সটিংগুইশার কোথায় কোথায় মারতে পারবা। এটা হচ্ছে যে তোমার বৈদ্যুতিক সোর্স থেকে হলে, কেমিক্যাল থেকে হলে এবং সলিড থেকে হলে, সব জায়গায় কিন্তু ABC মারতে পারবা। তাহলে ABC হচ্ছে খুব কামেল জিনিস, যে আগুনের সোর্স দেখলে এটা মারা যায়, সমস্যা হয় না। কিন্তু কথা হচ্ছে এখানে থাকে কিন্তু খুবই সামান্য, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এখন যদি অনেক বড় আগুন লেগে যায়, তো এটা দিয়ে আর কতক্ষণ তুমি করবে, এটাও কিন্তু আসলে সামান্য একটু, একটা মানুষ হাতে হাতে করবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে এক্সটিংগুইশার কিন্তু বিল্ডিং ব্যবহারকারীদের ইউজের জন্য, ফায়ার সার্ভিসের লোক এসে ইউজ করার জন্য না। তারা যখন আসবে তখন তো পুরো বিল্ডিং আগুন ছড়িয়ে পড়েছে, ওটাও একটু বোঝা দরকার। যে তাহলে এই যে এক্সটিংগুইশার, এটা হচ্ছে বসবাসকারীদের ট্রেনিং দিয়ে রাখতে হবে, যাতে তারা নিজেরা এটা ইউজ করতে পারে। এই ছাড়া আছে ডি ফর ডাইনামাইট, মানে হচ্ছে যে কম্বাস্টিবল মেটালস, যেগুলি মানে ওইটা আগুন লাগে এবং তারপর বাস্ট করে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সেটার জন্য। আর কে ফর কিচেন, মানে এটা হচ্ছে যে তোমার ওই কিচেনে, কমার্শিয়াল কিচেন চিন্তা করবে, হোটেল টোটেলের কিচেন, যেখানে জানো যে অনেক তোমার চর্বি এবং অয়েল থাকে আর কি, রান্নাবান্নার কাজের জন্য আর কি, সেগুলি আগুনের সোর্স হিসেবে কাজ করতে পারে। এই হচ্ছে তোমার ইয়েগুলো, এটা একটা ছবি যদি তোমরা দেখতেছ, এই হচ্ছে তোমার সেই বিখ্যাত ফায়ার এক্সটিংগুইশার ABC টাইপ। তাহলে এটা দেখলে গায়ে যদি কোথাও ABC লেখা থাকে, তাহলে তুমি কি বুঝবা, সেটা হচ্ছে যে বৈদ্যুতিক আগুন হোক মারতে পারবা, সেটা যদি লিকুইডের আগুন হয় মারতে পারবা, তেলের আগুন হয় মারতে পারবা, গ্যাসের, সবই মারতে পারবা। এটা এটা কিন্তু মনে রাখতে হবে কতক্ষণ মারবা, মানে এটা শেষ হলে তো শেষ। এই জন্য এটা দিয়ে আদারওয়াইজ যেটা করা যেত, বড় বড় সাব স্টেশন বা অন্যান্য যেখানে আছে, এগুলি দিয়ে তো নিভাই ফেলতে পারতো। সিলেটে আগুন লাগলো, এটা দিয়ে নিভানো গেছে, কারণ এটা কতক্ষণ আর থাকবে। সো ওইখানে তারা যেটা করেছে, ফায়ার সার্ভিস বুঝতে না পেরে পানি মারছে। বৈদ্যুতিক আগুনে পানি মারা যায় না, মারা যায় এইটা, কিন্তু কথা হচ্ছে যে ওখানকার ট্রান্সফরমার,
সেটা তো হচ্ছে যে তোমার মনে করো যে 20 ফুট 25 ফুট উঁচু, অত উঁচুতে এটা মারবে কি করে? পানি মারছে। সো আলটিমেটলি যেটা দিয়ে নিভানো হয়েছে সেটা হচ্ছে, এটা একটা ভাগ্য ভালো যে এয়ারপোর্ট ছিল সিলেটে। সো এয়ারপোর্টে হচ্ছে গিয়ে এয়ারক্রাফটে আগুন লাগলে কি করবে, ওই তোমার ফোমের বড় বড় গাড়ি থাকে, এটা একটা সুবিধা ছিল। সেখান থেকে এয়ারপোর্ট থেকে ফোমের গাড়ি এনে সেই ফোম মেরে ট্রান্সফরমারটাকে বাঁচানো গেছে খুবই, বলা যায় যে সাকসেসফুলি। কারণ একটা ট্রান্সফরমারের এই সাইডটা পুড়ছে, পুড়ে পুড়ে এই সাইডে এসে পুরাটা পোড়ার আগেই আগুনটাকে নেভে ফেলানো সম্ভব হয়েছে। এটা মন্দের ভালো হয়েছে যে অল্পের মধ্যে এটা করা গেছে। কিন্তু মনে রাখতে হবে যে ফায়ার ফাইটিংয়ের ফোম দিয়ে কিন্তু এটা নেভানো হয়েছে। এটা কিন্তু ফায়ার ফায়ার ফাইটিং বলতে আমি বোঝাচ্ছি ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্স, যেটা তাদেরটা দিয়ে নিবানো হয়েছে, এটা দিয়ে না। এটা যেটা ওখানে থাকে, মানে যেটা ওখানকার ব্যবহারকারীরা হাত দিয়ে যেটা করতে পারবে, ওইটা দিয়ে ওটা সম্ভব হয়নি। কারণ ওটা সম্ভব না তো, আগুন লাগা একটা ট্রান্সফরমার কিন্তু বিশাল বড় সাইজের, ওটার ওখানে এটা নিয়ে যাবে কি করে? যে যাবে সেই তো পুড়ে যাবে। এনিওয়ে, আরেকটা ওগুলি একটু দেখো ভলিউমে একটু বেশি, দেখো আগেরটা কিন্তু কম, যে হ্যান্ডি না, একটু ভলিউমে বেশিও অনেক জায়গায় রাখার দরকার হতে পারে। যে ঠিক আছে, আর একটু বড় সড়ো আগুন পর্যন্ত আমরা নিভাবো, তাহলে সেটা অনেক সময় ট্রলিতে বসানো হয়। আর একটা থাকে কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার। তো কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার হচ্ছে, ইট ইজ নট ইট ইজ নট এবিসি, ওটা মনে রাখবা। এবিসি না, কিন্তু এবিসি যেটা ছিল সেটা সেটা কি কি, মানে হচ্ছে সলিড, লিকুইড এবং বিদ্যুৎ, তিনটাই মারা যায়। আর কার্বন মনোক্সাইড ডাইঅক্সাইড, সরি মনোক্সাইড না, এর টেকনিকটা হচ্ছে যে মূলত আগুনে যেহেতু জ্বলার সাহায্যকারী হিসেবে অক্সিজেন কাজে লাগে, তাহলে অক্সিজেন একটা গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা মেরে দিলে অক্সিজেন আর ওই সোর্সের সাথে সংস্পর্শে আসতে পারবে না, তখন আগুন নিয়ে যাবে, এই চিন্তাই করা হয়। কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে লোকটা মারবে তার নিজেরই কিন্তু দম বন্ধ করে দিতে পারে। সেই জন্য এইটা মারতে গেলে যে মারবে তার তোমার মুখোশ পরা থাকতে হবে, মাস্ট। ওইটা যেটা দেখলাম ওটা কিন্তু মুখোশটা মাস্ট না, হ্যাঁ, ওই এটা কিন্তু মুখোশটা মাস্ট না, এই যে এটাই কিন্তু, এটাই কিন্তু মুখোশ হচ্ছে মাস্ট, এই যে এটাই মাস্ট, নাহলে লোকটাই বেশ হয়ে যাবে। ওকে, আমরা প্রায় শেষের দিকে। আর একটা হচ্ছে যে অনেক জায়গায় এরকম ফায়ার বাকেট থাকে, পেট্রোল পাম্পে বিভিন্ন জায়গায় দেখবা। যদি বলো এটা কি থাকে, একটা একটা করে বলি। প্রথমত আশপাশে কোনো পানির উৎস যদি থাকে, আর তুমি যদি এগুলিতে করে সেখান থেকে পানি নিয়ে নিয়ে তারপরে ঢেলে ঢেলে থামাবো ভাবো, সো এটা আসলে খুব কার্যকর কিছু না। কারণ কোনো জায়গায় পানির উৎস থেকে পানি নিয়ে করতে গেলে সেটা ওই হোস বা পাইপিং সিস্টেম দিয়ে সেটা করাই সবচেয়ে উত্তম। কিন্তু অনেক জায়গায় তোমরা দেখবে যে এটা থাকে, এটা কী জন্য থাকে? এগুলির মধ্যে না কিছুটা বালি থাকে, কিছুটা হয়তো এতটুকু ভরা বালি আছে, এবং চাইলে তুমি বালির একটা স্টোরও কিন্তু আশপাশে করতে পারো, আসলে বড় একটা ড্রামের মতো রেখে বা একটা হচ্ছে তোমার চৌবাচ্চার মতো করে সেটার মধ্যে তুমি বালি রাখো, অসুবিধা কি, রাখতে পারো। তো কিছু কিছু আগুন আছে ওই বালি দিয়ে ঢেকে দিলে, বিশেষ করে তেলের আগুন টাগুন, তেল তো লিকুইড গড়াচ্ছে, আগুন লেগে গেছে, ওখানে বালিটা ফেলে দিলে তো বালিটা চট করে তেলটাকে ওটার মধ্যে শুষে নেয়, আর হচ্ছে ঢাকা পড়ে যাওয়ার কারণে অক্সিজেনটা সে সংস্পর্শে আসতে দেয়। এইভাবে এই কাজটা করা যায়, এটাই ভালো। পানি দিয়ে করতে যাওয়া না যাওয়া ভালো। কিন্তু কেউ যদি মনে করো যে আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত যে ওটা তেলের আগুন না, আর পানি দিলে নিভে যাবে, তখন এটাতে পানি নিয়ে তুমি নিভাইতে পারো, তাতে কোনো নিষেধ নাই, তাতে কোনো নিষেধ নাই। কিন্তু যদি আগুনের উৎস তেল টাইপের হয়, পানি দিলে তেলটা কিন্তু চট করে পানির উপর ভাসতে থাকে, বেশি সে ছড়িয়ে দিয়ে চারদিকে আগুন ছড়িয়ে দেবে, সাবধান। আর এটা হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি মিনস হচ্ছে যে যেখানে আগুন লাগলো তারা না, এটা শহরের সাপ্লাই সিস্টেম থেকে পানির থেকে আউটলেট বের করে রাখা হয়। মানে এটা ঢাকায় যদি বলো তো এটা ওয়াসা করবে, অন্য কেউ না। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সিস্টেম করবে না। এই যে বাড়িঘর দেখতে পাচ্ছ তারাও করবে না। তার মানে বাড়িঘরের ইউজার করে, নর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স করে, সেটা হলো নগর কর্তৃপক্ষ। এখানে তাদের যে পানির লাইন, সেই লাইন থেকে এটা একটা এক্সিট করে রাখেছে। ওকে, সো এটা দিয়ে দেখো এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এইগুলি অবশ্য ফায়ার সার্ভিস এসে কানেকশন দিবে, কারণ এটা খোলার জন্য যে যন্ত্র লাগে ওটা ওদের কাছে আছে। এটাকে আনস্ক্রু করে এখানে ওদের পাইপটা লাগাই দিয়ে তারপরে তোমার হচ্ছে এইখান থেকে টান দিয়ে পানি নিয়ে তারপরে ওই ইয়ে করবে, তাহলে আর পুকুর টুকুর লাগতেছে না। এই তো ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোটামুটি সময় মতোই শেষ হলো।
তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা করতে চাইলে করতে পারো, নাইলে আমরা ইয়ে করি, আজকের মতো বাদ দিতে পারি। আচ্ছা, অ্যাসাইনমেন্টগুলি এই যে বৃহস্পতিবার আসছে, বৃহস্পতিবারে দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট না দেওয়ার কারণ হচ্ছে তোমরা তো কিছুটা আন্দাজ করছো যে ওই অ্যাসাইনমেন্টগুলির মধ্যে এই যে ফায়ার টায়ার সহ আছে, সব কিছুই তো আছে। তো আজকে মোটামুটি আর কি ওই ওই অংশগুলি শেষ হয়ে গেল। হ্যাঁ, তো তোমার শেষ না করে দিলে তো যে কিছু গ্রুপ আছে যারা হ্যাম্পার হবে, তা বলবে যে আমাদের তো স্যার এগুলি পড়ানো হয়নি। হ্যাঁ, তো এরপরে আমার কাছে যে মডিউল আছে ওটার উপরে অ্যাসাইনমেন্ট নাই, মানে এই পর্যন্ত এই পর্যন্তই অ্যাসাইনমেন্ট থাকবে। আরও কিছু আমরা পড়বো কিন্তু সেটা আসলে অ্যাসাইনমেন্টের জন্য না, মানে থিওরি অংশগুলি কাভার হয়ে গেল। সো আমি এই যে শনিবার এই 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 সপ্তাহে ওটা দিয়ে দিব আর কি। হ্যাঁ, আর কারো কিছু আছে? হুম, আর কেউ কিছু জানতে চাও? না স্যার। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করো তো, দেখি আমি। তোমরা কোনো সাউন্ড শুনতে পাচ্ছ? হ্যাঁ, কোনো ভিডিও প্লে হচ্ছে, সাউন্ড শুনতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, এই শেয়ারিংটা বন্ধ করে দেখি, করে। হুম, আমি জানি না এটা শেয়ার হবে কিনা। তোমরা একটা ফোল্ডার দেখতে পাচ্ছ তাই না? ফায়ার সেফটি ভিডিও দেখতে পাচ্ছ না? আচ্ছা, এখন এখান থেকে ভিডিও প্লে করলে ওইখানে দেখাবে কিনা আমি নট শিওর আর কি। দেখো তো দেখায় কিনা। তো এখন দেখতে পাচ্ছ? এই ভিডিওটা শেয়ার কেমনে করবো? অপশন পাচ্ছি না তো, সেই জন্যই তো এত। আমি ওটা যখন শেয়ার দিতে, আচ্ছা এই যে পেয়েছি, হ্যাঁ পাইছি, এবার 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 পাবে। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তো এটা একটু দেখো। আজকে তো সময় পেলাম না, এখানে অনেক ভিডিও আছে। এগুলি ইউটিউব না, এগুলি মানে আমি নিজে রেকর্ড করেছি। এটা বুয়েটেই, এই রাসানটা। এই যে এটা ইলেকট্রিক বোর্ড, দেখো এটা, এই যে এটা একটা বোর্ড, এটা একটা ইলেকট্রিক বোর্ড। এখানে কি করবে, এই বোর্ডের মধ্যে আহ, তোমার হচ্ছে, ইফ ইট ইজ ইলেকট্রিক্যাল বোর্ড, এটা তো ডেমো বোর্ড, ইলেকট্রিক্যালের বোর্ড এখানে নাই, মানে ইফ ইট ডেমো বোর্ড। তো তোমার মনে, আমরা যেটাকে এসডিবি বলি, এটা যদি একটা এসডিবি হয় আর এখানে যদি আগুন লাগে কোনো কারণে, কয়েল কেবলে আগুন লেগে যায়, আগুন লেগে গেলে সেই এই বক্সের বাইরে আগুনটা বেরোবে না। এই কাজটা করতে চাইলে তোমার যেটা করতে হবে, যে এক ধরনের ফায়ার রিটার্ডেন্ট, এক ধরনের স্টিকার আছে। এই যে এই বক্সের গায়ে স্টিকারটা লাগাই দিলে, বক্সের গায়ে স্টিকার লাগাই দিলে ও, ওই স্টিকারের মধ্যে কেমিক্যাল আছে, ও করবে কি, ওটাকে নিভাই দিবে। দেখতে পারো, এই স্টিকারটা এটার গায়ে থাকলে সে আগুনটাকে নিভাই দিবে।
আচ্ছা একটু টেনে দিই, আগুনটা লাগুক। হ্যাঁ, আগুনটা লেগেছে, হ্যাঁ। আচ্ছা ও আটকাক। আমি, হ্যাঁ, এই, আচ্ছা তোমাদের, আমি নিজে এখানে দাঁড়ানো, সো কারণ মনে করার কারণ নাই যে অক্সিজেনের অভাবে নিভে গেছে। দিস ইজ নট এয়ার টাইট বক্স। এই বক্সটা কিন্তু এয়ার টাইট না। এর মধ্যে যথেষ্ট অক্সিজেন যাইতে পারে, এবং যতক্ষণে সে নিভে গেছে কিন্তু ভিতরের অক্সিজেন শেষও হয়নি। মূলত ওই যে কেমিক্যাল যেটা আছে, একটা স্টিকার হলুদ রঙের, এটার গায়ে লাগানো আছে ভিতরে, ইনসাইডে। দেখো, নিভে গেল, গেছে, নিভে গেছে। আচ্ছা, তো এটা করে কি হবে সেটা হচ্ছে যে ফায়ার রিটার্ডেন্ট কেবলের মেকানিজম অনেকটা এরকমই আর কি, যে ওই পদার্থটা আসলে আহ, আগুনটা নিভাই দেয় আর কি। ওই ওই এই স্টিকার যে ধরনের জিনিস, এই ধরনের জিনিস দিয়ে যদি তোমার ইয়ে বানানো হয়, ইনসুলেশন বানানো হয়, এখন তোমরা বলবা যে তাহলে সে, হ্যাঁ সেটাও আমি দেখাচ্ছি। আমাদের দেশেই তৈরি হয় ফায়ার রিটার্ডেন্ট কেবল, দেখাচ্ছি। এটা তো দেখলেই বক্সের মধ্যে ওটা রাখা যায়, অথবা আরেকটা চালু করি। হ্যাঁ, এই যে আরেকটা দেখো, এটা বাংলাদেশেই। তোমার এখানে হচ্ছে এই যে এটার মধ্যে তার দেওয়া আছে, এই যে তার, এই ভিতরে যে তারটা রাখা আছে, এই যে ভিতরে একটা তার আছে দেখো, ওই তারটাও কিন্তু তোমার তারের, মানে কেবল আর কি, কেবলের গায়ে যে ইনসুলেশন, সেই ইনসুলেশনটা হলো ফায়ার রিটার্ডেন্ট। মানে তোমরা একটু দেখছো তো, অতটা তোমাদের কাছে ক্লিয়ার হবে না, মানে আর হতে পারে যে কেবল কখন দিল। এর মধ্যে আগুন জ্বালানোর আগে ওখানে কেবল দেওয়া হয়েছে, কেবলের গায়ের মধ্যে তোমার হচ্ছে ইনসুলেশন আছে, যে ইনসুলেশনটা আগুনে পড়বে না একটু পরে। ওই মানে আমি আমি আমার আমার ক্যামেরা দিয়ে আমি ইয়ে করেছি, ভিডিও করেছি। সো ওই তার ওখান থেকে বের করে দেখেছি, ওটা কিছু হয় না। ওকে, আরও আছে। তোমরা ওই যে শেয়ার ফোল্ডারে তো দেখ